কম। আমরা মায়েরা যখন তরকারি রান্না করি তখন আমাদের অনেক রকম ইনগ্রিডিয়েন্টস উপাদানের প্রয়োজন হয়, পানি লাগে। আমি কি দিয়ে তরকারি রান্না করব সেই সবজিটা লাগবে। যদি মাছ দিয়ে রান্না করতে চাই মাছ লাগবে, বিভিন্ন রকমের মশলা লাগবে। সবকিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে তরকারি রান্না করতে হয়। তো এখানে এই ভাষাটা রপ্ত করতে গেলে অনেকগুলো আইটেমের সমন্বয়ে কিন্তু ইংরেজি ভাষা। তো দেখেন আমরা এই ভাষাটা আজ পর্যন্ত সঠিকভাবে শিখতে পারিনি, এর কিছু কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আমরা এই ভাষাটা গোছানো পদ্ধতিতে এতদিন শিখিনি। আমি যে লেভেলের ছাত্র সেই লেভেলটা বাদ দিয়ে আমাকে অন্য লেভেলে শেখানো হয়েছে। আমি চাচ্ছি ইংরেজিতে কথা বলতে, তো কথা বলতে গেলে তো আমার ন্যারেশনের তেমন প্রয়োজন পড়ে না। আমি সকাল থেকে রাত পর্যন্ত যে কথাগুলো বলি এর ভিতরে কখনো দেখবেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় না। আমাকে কি করতে হয়? আমাকে নির্দিষ্ট কিছু টেন্সের ভিতরে কথা বলতে হয়। দেখেন এখানে আমি যদি টেন্সের ভিতরে প্রবেশ করি, একটা জায়গায় এখানে লেখা আছে, একটু পরে আপনাদের সামনে আসবে সেটি। আমরা যখন কথা বলি তখন এই জায়গাটা একটু পড়ি, দেখেন। আমি সবগুলোই শীট প্রথম থেকে শুরু করছি, তো এখানে একটু দেখি যে টেন্স, টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস সেইভাবে একটু দেখবেন। বিলকিস, রুনা, আর হচ্ছে আর একজন কে ছিল যেন আমাদের সঙ্গে, আরেক, আপনারা তিনজন ছিলেন। ফাতিমা ফাতিমা আপার আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফাতেমা আপা কি অন্য কোনো আইডিয়া জয়েন করেছেন? আমি আপাকে বলেছিলাম যে আপা 9টায় নতুন লিংক দিবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনাকে তো গ্রুপেও দেখলাম, তো আপা বললেন যে হাতে একটু কাজ আছে সেটা আসতেছেন, আমি তো ভাবলাম আপা আসবেন। না, এখানে দেখতে পাচ্ছি। তাজ ওয়ার জিশান এই আইডিটা মনে হয় আপার হতে পারে। ওনার অন্য কোনো আইডি দিয়ে উনি জয়েন করেছেন। তো যাই হোক, উনি ক্লাসে আসলে আমি বুঝতে পারবো। দেখেন, তো আমরা প্রথম যে জিনিসটা শিখবো সেটাকে বলা হচ্ছে টেন্স বা কাল। আমাদের টেন্সের সঠিক ব্যবহার জানতে হবে। টেন্স শব্দের অর্থ হচ্ছে সময়। আপনি একটা কথা বলেছিলেন যে স্যার মনে করবেন যে আমরা কিছুই পারি না, এবং আমি সেইভাবে মনে করেই কিন্তু পড়াচ্ছি। আমি টেন্স থেকে শুরু করব। টেন্সের আগে দেখেন, একটু আগে দেখিয়েছি লেটার কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখব। অর্থাৎ আমরা প্রথম সিঁড়িতে কেবল পা দিয়েছি, এই সিঁড়িগুলো আমরা ধাপে ধাপে উপরের দিকে আগাবো। টেন্সের অর্থ হচ্ছে সময় বা কাল। আমরা যখন ইংরেজিতে কোনো কিছু লিখতে বা বলতে যাই আমাদেরকে বিভিন্ন সময়ের ব্যবহার করতে হয়। আর সময়ের এই পরিবর্তন টেন্সের স্ট্রাকচার শেখার মাধ্যমে হয়ে থাকে। টেন্স সম্পর্কে ধারণা রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখবেন এখানে কি বললাম, টেন্সের সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে যে টেন্স প্রধানত 3 প্রকার, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার, তাহলে মোট কত প্রকার হলো? 12 প্রকার। কিন্তু এই 12 প্রকার টেন্স আমার প্রত্যেকটা টেন্স কাজে লাগবে না। কেন লাগবে না? এটা একটু আমরা পরে আসছি। তো এখানে প্রথম লাইনগুলো আমরা একটু পড়ে ফেলি। কেউ একটু পড়তে পারবেন? নাকি আমি একটু হেল্প করব? এই জায়গাটা একটু পড়তে চাচ্ছি। হ্যাঁ অবশ্যই। প্রথম লাইন থেকে। হ্যাঁ, প্রথম লাইন থেকে আমি মার্ক করে দিয়েছি, এখান থেকে। ইংরেজি ভাষা আচ্ছা, শিখতে হলে ঠিক আছে। ইংরেজি ভাষা শিখতে হলে সবার আগে আমাদের এই ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। পড়াশোনা থেকে শুরু করে বিদেশ যাওয়া, ভালো একটি চাকরি পাওয়া, উচ্চশিক্ষা গ্রহণ করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এছাড়া নিজেকে ভালো একটি জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য ইংরেজি ভাষা আপনাকে শিখতে হবে। বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ইংরেজিতে লিখতে ও কথা বলতে পারদর্শী না হন, তাহলে আপনার ক্যারিয়ারের প্রতিটি জায়গায় বাধার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইংরেজি শিখতে চাই, কিন্তু আমরা কখনো এই বিষয়টি বুঝতে পারি না যে কিভাবে ইংরেজি শিখবো, অথবা কোন জায়গা থেকে শুরু করব। যদি আপনি সঠিক লক্ষ্য নির্ধারণ করতে না পারেন, অর্থাৎ কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গায় শেষ করবেন, এটা বুঝতে না পারলে, অর্থাৎ ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে ভালো ভালো ধারণা থাকলে আপনি দ্রুত ইংরেজিতে পারদর্শী হতে পারবেন, এই বিষয়ে যদি ভালো ধারণা না থাকে তাহলে মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে আপনাকে ইংরেজি শিখে যেতে হবে, কিন্তু ভালোভাবে কখনোই শিখতে পারবেন না। ইংরেজি হয়ে গেছে স্যার? হ্যাঁ, তো দেখেন এই জায়গাটা আমরা আরো একটু ক্লিয়ার করে, সেটা হচ্ছে যে এটা আমরা খুব ভালোভাবে, হ্যাঁ দিয়েছি নাকি? পাইছে পাইছে দিয়েছি। আচ্ছা, তো এই জায়গাটা দেখেন আমি কি বললাম,
আপনি ভালো পড়েছেন। এখানে আমরা মূলত বোঝাতে চাচ্ছি কি যে এই যে দেখেন এই লাইনটা একটু দেখেন, কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গায় শেষ করবেন। আমি কিন্তু আজকের আমার ক্লাসটার মূল আলোকপাত করব এইটা নিয়ে, যে ভাষাটা আমরা অতি সহজে কিভাবে শিখবো, অর্থাৎ কোথা থেকে শুরু করব, 3 মাসের ভিতরে এই ভাষাটা শিখে যেন আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। আই হোপ ইউ উইল বি ফ্লুয়েন্ট উইদিন 3 মান্থস অ্যান্ড ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। তো এখানে প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ হবে, এবং এই ক্লাসগুলো শিখে কিভাবে আমরা দ্রুত ইংরেজিতে ডেভেলপ করতে পারবো। অর্থাৎ দেখেন, ভালো ধারণা থাকলে আপনি ইংরেজিতে দ্রুত পারদর্শী হতে পারবেন। এই বিষয়ে যদি ভালো ধারণা না থাকে, তাহলে মাসের পর মাস, বছরের পর বছর আপনাকে ইংরেজি শিখে যেতে হবে, কিন্তু আপনি কখনোই শিখতে পারবেন না। ইংরেজি শিখতে হলে একটি সঠিক গাইডলাইন অনুসরণ করে ধারাবাহিকভাবে শিখতে হবে। এখন আমরা আলোচনা করব ইংরেজিতে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমি আপনাদের সর্বপ্রথম 7টি বিষয় সম্পর্কে। দেখেন, আমরা যখন আপনি আপনার ক্লাসে হাই স্কুল লেভেলে ছিলেন, 6, 7, 8, 9-এ পড়েছেন, একটু ব্যাকে চলে যান, চিন্তা করে দেখেন আপনি যে টিচারের কাছে পড়েছেন। আমি টিচারকে দোষ দিব না, কিন্তু ওই টিচার সারা বছর, আমি তো সারা বছর প্রাইভেট পড়তাম এক সময়, আমার বাবাও কিন্তু ইংলিশ টিচার একজন হাই স্কুলের। তো আমি বাবার কাছে পড়তাম না, অন্য এক টিচারের কাছে পড়তাম। নিজের বাবার কাছে ভালো লাগে না, বা এটা স্বাভাবিক, কিন্তু কোনো বাচ্চারা দেখবেন নিজের মা বাবাকে প্রায়োরিটি দেয় না। তো এখানে কি করতাম, আমি কিন্তু ওই টিচারের কাছে ইংরেজি পড়তাম। তো দেখতাম সারা বছর উনি আমাদেরকে পড়াতো। এবার আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, যখন ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য আমি গেলাম, আমার একটা খুলনা শহরে একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। তো আমি অন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছরে আমি যা না শিখতে পেরেছি, আমি ওই কোচিং এ মাত্র 3 মাসে তাই শিখেছিলাম। এটা কিসের উপরে ভিত্তি করে জানেন? বিষয়টা হচ্ছে ওই কোচিং আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছে, আমাকে এমন কিছু বিষয় শিখিয়েছে, যেটা ছিল গোছানো পদ্ধতিতে এবং যেটা ছিল আমার জীবনের জন্য প্রয়োজন। অর্থাৎ ইংরেজি গ্রামারের সব বিষয়গুলো যদি আপনাকে সাফিক্স, প্রিফিক্স, ন্যারেশন, তারপর পার্টস অফ স্পিচের প্রত্যেকটা বিষয় সব যদি শিখতে চান, তাহলে আমি বলবো আমাকে আপনার 1টি বছর সময় দিতে হবে, অর্থাৎ 365 দিন। আর আপনি যদি ইংরেজিতে জাস্ট কথা বলতে চান, আপনি এই ভাষাটা শিখে মোটামুটি ভাবে পথ চলতে পারেন, বা আপনি ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন নির্ভুলভাবে, এটা আপনাকে শিখিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আপনি যদি বলেন স্যার ডিকশনারি সব ওয়ার্ড আমাকে শিখাতে হবে, এই ভাষাটায় আমি বিশেষজ্ঞ হতে চাই, সেই বিষয়টা কিন্তু আলাদা। তো এখানে আমাকে 7টি টপিকস, যদি আপনার ভালো লাগে, সেই টপিকস গুলো আপনাকে আমি শিখাবো। এবং ভালো অবশ্যই লাগবে, কেন লাগবে? কারণ ইংরেজি ভাষায় দেখেন, আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবেন এই 7টি বিষয়ের মাধ্যমে। প্রথম বিষয়টা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। প্রথম বিষয়টা কি আছে? সেন্টেন্স বা বাক্য। আমরা জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজি ভাষায় এই বাক্য 2 ভাবে গঠিত হয়। দেখেন, আমি যে কথা বলছি, আমার প্রত্যেকটা কিন্তু এক একটি সেন্টেন্স। অর্থাৎ বাক্য 2 ভাবে গঠিত হয়, একটি হচ্ছে অর্থ অনুসারে, আর একটি হচ্ছে গঠন অনুসারে। কি বললাম? একটি হচ্ছে অর্থ অনুসারে, আর একটি হচ্ছে গঠন অনুসারে। তো আমরা দেখি, অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার বলবেন? 5 প্রকার। প্রত্যেকটি কথার কিন্তু উত্তর দিতে হবে, কারণ আমি বললাম, আপনারা শুধু শুনলেন, এটা হয় না। গিভ অ্যান্ড টেক সিস্টেম, আমি বলবো, আপনারাও বলবেন। এইভাবেই কিন্তু লেখাটা, দেখবেন পাঠশালায় আমরা নামতা পড়েছি না, শিক্ষক বলতেন, আমরা সেই সঙ্গে কিন্তু বলতাম, এটাকে ক্রস বলে। এই ক্রস করতে হবে। শিক্ষকের কথা শুধু শুনলে হবে না, শিক্ষকের কথায় মাঝে মাঝে সায় দিতে হবে, উত্তর দিতে হবে। তো কি বললাম? সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার। এই সেন্টেন্সের ধারণা কিন্তু আমাদেরকে প্রথমে রাখতে হবে, যে সেন্টেন্স এটা কি? এটা হচ্ছে বাক্য। তারপর আমরা দ্বিতীয় নম্বরে শিখবো হচ্ছে কম্পোনেন্ট অফ সেন্টেন্স। দেখেন, আমি কিন্তু আজকে শুধু আপনাদের ধারণাটা দিচ্ছি, যে আমরা কিভাবে একটা রুটিন, কিন্তু একটা সিলেবাস আপনাদের জানিয়ে দিচ্ছি, যে আমার 3 মাসের কোর্সে কি কি থাকবে আর কি কি থাকবে না। সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটি বাক্যে কোন অংশটি সাবজেক্ট বা কর্তা, কোন অংশটি ভার্ব বা ক্রিয়া, কোন অংশটি অবজেক্ট বা কর্ম, এছাড়া এগুলো নির্ধারণ করা শিখতে হবে। অর্থাৎ সহজভাবে যদি বলি, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, আমাকে শিখতে হবে। আমরা জানি টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার প্রাণ বলা হয় টেন্সকে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স। এবং ভার্বকে বলা হয় একটা বাক্যের প্রাণ।
একটা মানুষের ভিতরের থেকে যদি রুহু চলে যায়, সেই মানুষটা কিন্তু মৃত বলে গণ্য হয়। কিন্তু একটা বাক্যের ভিতরে যদি আপনি ভার্ব ভুল করেন, সেই বাক্যটা কিন্তু থাকবে না। সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, এটা আমি দেখাবো ধীরে ধীরে। সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কখনোই বাক্য করা সম্ভব না। ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ ভার্ব। এই ভার্বের রুল গুলা কি কি, ভার্ব কোথায় বসে, কি কি ভাবে বসে, এটা কিন্তু আমরা দেখব। আচ্ছা, এখানে আমি একটি আইডি দেখতে পাচ্ছি, তাজওয়ার জিশান। আপনি একটু প্লিজ রেসপন্ড করেন, এটা তো আমি বুঝতে পারছি না। আহ আমাকে একটু শুনতে পারছেন? একটু বলেন তো, একটু আনমিউট করেন। জিশান, ওই আপার নাম ছিল ফাতেমা, তাই না? জি। আচ্ছা আচ্ছা, উনি তো জয়েন করলো না, নাকি এই আইডি দিয়ে উনি ক্লাস করছে? আমার কথা কি শুনতে পারছেন প্লিজ? তাহলে তো আপা রেসপন্স করতেন। আমি দেখি আপাকে একটা কল দিচ্ছি এই ফাঁকে। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দিয়ে দেখেন, আমরা একটু ক্লাসটা কথা শুনতে থাকি, আপনি একটু কল দেন। তো দ্বিতীয় নম্বরে আমি কথা বলেছি হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, এটার অর্থ হচ্ছে বাক্যের উপকরণ। এই যে আমি বললাম না যে তরকারি রান্না করতে গেলে আমার কি কি উপকরণ লাগবে, প্রথমেই আমি বলেছিলাম। তো এখানে আমাকে কি কি উপকরণ, ইংরেজি ভাষাটা আমি শিখবো, খুব সহজে শিখবো, আমার কি কি উপকরণ লাগবে সেই বিষয়গুলো একটু দেখবো। তারপর কি দেখবো? পার্টস অফ স্পিচ। এর পরের ধাপে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। পার্ট এর অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। দেখেন, আপনি যদি পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখতে পারেন, তো এই ইংরেজি ভাষাটার প্রায় 50%, এই জায়গাটা দেখেন, এই লাইনটা আমি একটু আপনাদের জন্য হাইলাইট করলাম। আমরা যদি বলা হয়ে থাকে, এই যে লাইনটা দেখেন, কি বলা হয়ে থাকে? বলা হয়ে থাকে যাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা আছে, তাদের ইংরেজি গ্রামারের 50% জানা হয়ে যায়। কত পার্সেন্ট বলেছি বলেন তো? 50%। অর্থাৎ পার্টস অফ স্পিচ জানলে 50% হয়ে গেল। আপনি যদি ভার্বের ব্যবহার খুব ভালো করে জানেন, আর 30% হয়ে গেল। 50 আর 30 80%। আর যে 20%, ওই 20% হচ্ছে আদার্স বিষয়, যেমন মডাল ভার্বের ব্যবহার, সেমি মডালের ব্যবহার, প্রেপোজিশনের ব্যবহার, কনজাংশনের ব্যবহার, পার্টিসিপেল জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, তারপর রয়েছে ক্লজ, কন্ডিশনাল, ওইগুলো মিলা হচ্ছে আর 20%। এই টোটাল 100%। অর্থাৎ এখানে আমাদেরকে প্রথমে পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা এই গ্রামারের 50% জেনে যাব। এরপর দেখেন ভার্ব বা ক্রিয়া, এরপর আমাদের ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। এই পার্টস অফ স্পিচ এর পরেই আমরা শিখবো হচ্ছে ভার্ব। দেখেন, এখানে আমি একটা বাক্য লিখে দিলাম, যেমন লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, RICE। খুব ভালোভাবে দেখবেন একেবারে প্রথম ক্লাস থেকে, আই ইট রাইস, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। তো দেখেন, এখানে যদি এইভাবে না লিখে আমি এমন ভাবে লিখতে পারি, IEAT, এটাও কিন্তু একটা বাক্য হয়ে গেল। আই ইট, আমি খাই। এখানে দেখেন দুইটা বিষয় কি কি আছে, একটি আছে হচ্ছে সাবজেক্ট, আর একটি আছে হচ্ছে ভার্ব। কিন্তু এই বাক্যে দেখেন আই ইট রাইস, এখানে অবজেক্ট দিয়েছিলাম রাইস, এখানে অবজেক্ট কি দিয়েছি? রাইস। কিন্তু দ্বিতীয় বাক্যে আমি অবজেক্ট দেইনি, তারপরও কিন্তু আমার এটা বাক্য হয়েছে। কেন হয়েছে? সাবজেক্ট এবং ভার্ব দুইটা দিয়ে কিন্তু। অর্থাৎ আমি এইটা বোঝাতে চাচ্ছি, অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে। সাবজেক্ট ছাড়া বাক্য কিভাবে হয় একটু দেখেন। এখানে আপনাকে আমি বললাম, একটি অর্ডার দিলাম, ডু, ডু দা সাম, SUM, বললাম যে আপনি অঙ্কটি করুন বা অঙ্কটি করো, ডু দা সাম, এটার অর্থ হচ্ছে অঙ্কটি করো। তো দেখেন, এই যে অঙ্কটি করো, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানে আছে ডু, এটা ভার্ব, আর দা সাম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি হলো? সাবজেক্ট ছাড়াও বাক্য হতে পারে, অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। এবং এই ইংরেজি ভাষাটা শিখতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা দরকার, সেটাকে আমরা বলছি, এই জায়গাটা একটু দেখবেন, এটাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ লেটার অ্যালফাবেট, কনজুগেশন অফ ভার্ব। এই যে জায়গাটা দেখেন, এখানে আমি কি লিখেছি? প্রথম শব্দটা হচ্ছে ব্রিং। ব্রিং শব্দের অর্থ হচ্ছে আনা। এর V2 কি হবে? ব্রড। আর এর V3 কি হবে? ব্রড। ব্রিং, ব্রড, ব্রড। তারপর এটা দেখেন, BRUST, বার্স্ট। এই বার্স্ট শব্দের অর্থ হচ্ছে ফেটে পড়া, অর্থাৎ কান্নায় ফেটে পড়া বা হাসিতে ফেটে পড়া।
তারপর দেখেন ডিগ, ডিগ, ডাগ, ডাগ। ডিগ মানে হচ্ছে খনন করা। আমি যদি বলি আমি একটি পুকুর খনন করি, আই ডিগ এ পন্ড। কিন্তু আমি যদি বলি আমি একটা পুকুর খনন করেছিলাম, তখন কি হবে? দেখেন আপনি কিন্তু, আমি ইংরেজি কি এটা জানেন, পুকুর ইংরেজি কি জানেন, খনন করা ইংরেজিও জানেন ডিগ, কিন্তু এর ভি টু ফর্ম অর্থাৎ এর পাস্ট ফর্ম ডাগ, এইটা যদি আপনি না জানেন, আপনি কি এই বাক্যটা তৈরি করতে পারবেন? পারবেন না। তাহলে আজকেই আপনাদের এই যে কনজুগেশন অফ ভার্বের যে শীট রয়েছে, এই শীটটি আমি দিয়ে দিব পিডিএফ। এটা আপনারা কাইন্ডলি একটু পড়বেন, বেশি পড়া লাগবে না, একটু স্কিপ করে মানে স্কিমিং করে চলে যাবেন, ভাষা ভাষা ভাবে পড়লেও হবে। এর পরবর্তীতে কি করবেন, যখন অবসর পাবেন প্রত্যেকদিন একটা দুইটা বা পাঁচটা করে, কেউ যদি বেশি সময় দিতে পারেন আরো ভালো, 10টি করে ভার্ব ফর্ম মুখস্থ করবেন। দেখেন প্রথমেই রয়েছে কনজুগেশন অফ ভার্ব, গো ওয়েন্ট গন, ডু ডিড ডান, ইট এট ইটেন, রাইট রোড রিটেন, স্পিক স্পোক স্পিক স্পোকেন, টেক টুক টেকেন। দেখেন আমি এখানে একটা ছন্দ দিয়ে সাজিয়েছি, সব কিন্তু শেষে দন্তন্য বা এন রয়েছে বা এনই রয়েছে। গো এন্ড গন, গন, ডান, ইটেন, রিটেন, স্পোকেন, টেকেন, সিন। দেখেছেন? তো এই শীট কিন্তু আপনাদের একটু কাইন্ডলি মুখস্থ করতে হবে। এইটা যদি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি এই ভাষাটা খুব সহজে আপনাদের আমি শিখাতে পারবো। কতদিনের মধ্যে মুখস্থ করবো? এইটা আপনারা কেউ যদি 5 দিনে করতে পারেন ভালো, 10 দিনে করতে পারেন ভালো, এটা যত দ্রুত করবেন তত ভালো। ঠিক আছে স্যার। ঠিক আছে? কতগুলো আছে স্যার? এখানে আমি গুনিনি, তবে বেশি নাই, এবং এখানে আমি বেছে বেছে অনেক ভার্ব রয়েছে পৃথিবীতে। এই দেখেন গো মানে যাওয়া একটি ভার্ব, ডু মানে করা, ইট মানে খাওয়া, প্রত্যেকটা ভার্ব। কিন্তু এখানে আমি প্রতিদিন কথা বলতে গেলে আমরা যে ভার্ব গুলো ব্যবহার করি জাস্ট সেই ভার্ব গুলো দিয়েছি, বেশি না, হয়তো 1-150 হতে পারে, অতও হবে না। কাজে লাগে। দেখেন এটা কতভাবে কাজে লাগে, আমি একটু উদাহরণ দেই, এই সহজ বাক্যটা আমি বলি। আমি যদি বলি আমি ভাত খাইয়াছি, সাধু ভাষায় বললাম, আর চলিত ভাষায় খেয়েছি। তো আমি ভাত খেয়েছি, এই খেয়েছি খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আর খেয়েছিলাম হচ্ছে এট, কিন্তু খাইয়াছি বা খেয়েছি এইটার অর্থ হচ্ছে এটা হবে ইটেন। তো আমি যদি ইটেন এই ফর্মটা, ভি3 ফর্মটা না জানি, বাক্যটা আমি করতে পারবো না। এই বাক্যটা আমি ভাত খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য, এর ইংরেজিটা কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। তো এখানে ইটেন কেন দিতে হবে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। অর্থাৎ আমাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য, ফিউচার পারফেক্ট টেন্সের বাক্য, এইগুলা করতে গেলে আমার এই ভি3 অংশটা কাজে লাগে। এর জন্য অগ্রিম আমাকে এটা মুখস্থ করে রাখতে হবে। মোবাইলে কথা বলতে গেলে অগ্রিম টাকা ভরতে হয়, এখানেও কিন্তু সেই অগ্রিম এইগুলো মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করতে পারবেন, তার ইংরেজি ভাষাটা শেখা তত দ্রুত হয়ে যাবে। দেখেন আমরা একটা কোর্সে ভর্তি হয়েছি, আমি একবার কম্পিউটার শেখার জন্য একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। তো আমার এক স্যার ছিলেন জনাব ইউসুফ স্যার। তো উনি এত ভালো শেখাতেন যেটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। তো এখন কথাটা হচ্ছে, ওই স্যার কিছু টেকনিক জানতেন যে ছেলে মেয়েদের মনের দুর্বলতাটা কোথায়। তো আমিও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আরো 2-1টি ক্লাস করাতে করাতে আমি আপনাদের দুর্বল পয়েন্ট গুলো আগে জানি, তারপর সেখানে কিন্তু আমি মেডিসিন দিব। অর্থাৎ এইভাবে যদি আগাই, আমি যদি আপনাদের সঙ্গে কোনো শেয়ার না করি আপনাদের সমস্যা কোথায়, তাহলে তো আমি বুঝতে পারবো না। ডাক্তারের কাছে গিয়ে তো আগে রোগের বর্ণনা দিতে হবে। তো আমি আজকে আপনাদের এই ভার্ব ফর্মটা একটু দেখালাম। এখন আপনাদের আমি আরো একটু বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে এই ভাষাটা আমরা শুরু করার আগে আমি প্রথমে আপনার কাছে একটু আসতে চাই, রুমা বেগম, আপনি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। টেন্স সম্পর্কে আপনার কেমন ধারণা আছে? মোটামুটি একেবারে বেসিক লেভেল, অত ভালো না স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনুপ্রবেশ। হ্যাঁ হ্যাঁ, যেটা সত্য আমরা সেটাই বলবো। আর বিলকিস বেগম আপনি আমাকে একটু হেল্প করেন প্লিজ, টেন্স সম্পর্কে আপনার কেমন ধারণা? আসলে হচ্ছে কি, মানে আগে স্টুডেন্ট অবস্থায় মানে তখন তো হচ্ছে মুখস্থ করেছি। হ্যাঁ হ্যাঁ। দেখা যায় এখন তো আসলে এটা মুখস্থ আর তো কাজ করবে না। না না। এই জন্য হচ্ছে যে এই জায়গায় একটু প্রবলেম আছে স্যার, এই জন্যই হচ্ছে যে টেন্সটা একটু শিখতে হবে আপনার কাছে ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেন আমি বুঝতে পারলাম যে আমাকে টেন্স একেবারে গোড়া থেকে শুরু থেকেই শুরু করাতে হবে, একেবারে জিরো লেভেল থেকে, তাহলে আপনাদের সুবিধা হবে, এটা আমি ধরে নিলাম। তো আরেকটি বিষয় আমি বলতে চাই আপনার কথার সঙ্গে সুর মিলিয়ে, সেটা হচ্ছে দেখেন আমরা এই যে এখন সামনে সামার সিজন আসছে, এখন কিন্তু বাজারে বিভিন্ন রকমের মৌসুমী ফল পাওয়া যাবে, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো
তো আমি এখানে একটা এক্সাম্পল বারবার দিতে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে আম খাওয়ার মতো। এটা কেমন? যেমন বাজার থেকে যদি আপনি পাকা আম কিনে খান, আপনার পকেটে টাকা আছে, আপনি কিনতে পারবেন, আপনি আম কিনে খেতে পারবেন প্রতিনিয়ত। কিন্তু এখানে ওই আমগুলো আপনি অরিজিনাল পাবেন না, হয় ফরমালিন বা বিভিন্ন রকমের কার্বাইড কেমিক্যাল এটা সেটা দেওয়া থাকবে। এটা আমাদের জন্য অনেকটা ক্ষতিকারও হয়। কিন্তু আমি এইটা ইংরেজি ভাষাটা কেন শিখবো, আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি। আপনি যদি ইংরেজি ভাষাটা নিজে তৈরি করে বলতে পারেন, নিজে ফ্রি হ্যান্ডে গড়গড় করে লিখতে পারেন, অর্থাৎ আপনি যদি বাড়িতে একটি আম গাছ রোপণ করেন, ওইখান থেকে আপনি অরিজিনাল একেবারে সতেজ আম খেতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার কোনো রকমের কোনো ফরমালিন কোনো কার্বাইডের ভয় করা লাগবে না। তৃতীয় কথা হচ্ছে আপনি একটি যদি বড় সাইজের আম গাছ হয়, অগণন অজস্র পরিমাণে আম ধরে। গ্রামের বাড়িতে যারা থাকেন বা দেখেছেন হয়তো গ্রামে, আমার বাড়িও গ্রামে, তো প্রচুর পরিমাণে একটি গাছে কিন্তু আম ধরতে পারে। আপনি অগণিত আম খেতে পারবেন। অর্থাৎ আপনি যদি ইংরেজি ভাষাটা ভালোভাবে রপ্ত করতে পারেন, আপনি দিন রাত কথা বলবেন, ফ্রম মর্নিং টিল নাইট ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার, অ্যাজ দ্য জেন্টেল রেইনস কামস ফ্রম দ্য স্কাই। আকাশ থেকে যেমন অঝোরে বৃষ্টি ঝরে, আপনি সেইভাবে অঝোর ধারায় কথা বলে যাবেন। কি করতে হবে? গ্রামারের কিছু রুল শিখতে হবে, কিছু টেকনিক শিখতে হবে, ওই আম গাছ রোপণ করার মতো। পরীক্ষার হলে যারা মুখস্থ করে যায়, দেখবেন এদের যদি ওই কমন না পড়ে, তখন কিন্তু ওই কলম কামড়া কামড়ি করতে হয়, এদিকে ওদিক তাকাতে হয়, যে তাহলে আমি কার কাছ থেকে একটু দেখবো কি করব। কিন্তু দেখবেন যে স্টুডেন্ট, আমি ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছিলাম, ক্লাস সেই 8 থেকে আমি তৈরি করে লিখতে পারতাম। তো আমাদের সময়ে আমি এসএসসি পাশ করেছি 2007-এ, 2007 সালে। তো ওই সময়ে কিন্তু ওইবার প্রশ্নটা অনেক কঠিন হয়েছিল আমাদের যশোর বোর্ডে। তো তারপরও আমার পরিশ্রম, আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু A+ পেয়েছিলাম। তো এটা কেন বলছি? আমার তৈরি করে লেখার ক্ষমতা ছিল। তো আপনাদেরও কিন্তু এই তৈরি করে লেখা বা একটা বাক্য তৈরি করে বলা, আপনার অফিসে একটা প্রেজেন্টেশন দেওয়া, একটা রিপোর্ট তৈরি করা, এটা যেন আপনি করতে পারেন। আমি যা বলছি, আমার কথাগুলো কি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন? জি স্যার, এবং আমি মত আপনার সাথে। হ্যাঁ। আর দেখেন, আরো কিছু অনেক কথা শেয়ার করব, একদিনে তো সবকিছু হয় না, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আমরা ধাপে ধাপে এগোবো। তো এখন আমি পড়ার ভিতরে একটু প্রবেশ করি। আমাদের মূল কথা হচ্ছে প্রথমে এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে, নাম্বার ওয়ান। তারপরের কথা হচ্ছে আমি আবার একটু সেই জায়গাতে ফিরে আসি, এখানে আমরা কিভাবে ইংরেজি ভাষাটা শুরু করব। আমরা চতুর্থ নাম্বারে দেখেছি আমরা ভার্বের ব্যবহারটা খুব ভালো করে শিখবো। কেন শিখবো এটা আমি এতক্ষণ দেখিয়ে আসছি, যে ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না, এবং এই ভার্বের ব্যবহারটা ভালোভাবে না জানলে ইংরেজি শেখাই যাবে না। আর ভার্বের ব্যবহার দেখেন, আমরা বিভিন্ন বইতে মিলিয়ে প্রায় 64 প্রকার ভার্বের সন্ধান আমরা পেয়েছি ইংরেজি ভাষাটা নিয়ে গবেষণা করতে যেয়ে। কিন্তু আমাদের মোটামুটি রকমের ভাবে চলতে পারবো, খুব ভালোভাবেই চলতে পারবো বলা যায়, 10 থেকে 12 রকমের ভার্ব শিখতে হবে। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, কগনেট ভার্ব, বিভিন্ন রকমের ভার্ব। তো আমরা 10 থেকে 12 প্রকার ভার্ব একটু শিখবো। শিখলেই কিন্তু আমরা কজেটিভ ভার্বটা একটু শিখতে হবে। এইগুলো শিখলে ভাষাটা আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবো। পঞ্চম নাম্বারে যে বিষয়টা শিখবো, টেন্স। এটা তো অবশ্যই পাবেন, কারণ টেন্সটা ভালোভাবে না শিখলে কিন্তু কখনো ইংরেজি ভাষাটা কি এইটা বোঝা যায় না। এখানে আমি ছোট্ট একটু ধারণা দেই। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, এইটা বললে কোন সময়ে বোঝায়? বর্তমান কালে। কিন্তু আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা কি হয়ে গেল? অতীতকাল। আর আমি যদি বলি আমি ভাত খাইবো, এটা কি? ভবিষ্যতে। মনে করেন আপনাদের ক্লাস শেষ করার পরে রাত 10টার দিকে আমি ভাত খাবো, এই 10টা কিন্তু এখনো বাজেনি, এখন বেজেছে কেবল 9টা 30, 9:30। তো এই 10টার সময় ভাত খাবো, সময়টা এখনো অনাগত, এটা কিন্তু বলা হচ্ছে ভবিষ্যৎ। তো এইখানে একটু লক্ষ্য করবেন আমি কিসের পরিবর্তন করেছি। আমি এবং ভাত, এই দুইটা শব্দ কোনো বাক্যে পরিবর্তন করিনি। এক জায়গায় বলেছে আমি ভাত খাই, এক জায়গায় বলেছে আমি ভাত খেয়েছিলাম, আরেক জায়গায় বলেছে আমি ভাত খাবো। এই যে তিনটা পরিবর্তন কিসের? টেন্স বা কাল। এক জায়গায় বলেছি খাই, আরেক জায়গায় খেয়েছিলাম, আরেকটি বলেছি খাইবো। এই যে পরিবর্তন, অর্থাৎ ভার্বের পরিবর্তনই মূলত টেন্স। সে স্কুলে যায়, সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে যাবে। কি পরিবর্তন হলো? ভার্ব। এক জায়গায় যায়, গিয়েছিল, যাবে। আমি ভাত খাচ্ছি, এইটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে? আমি ভাত খাচ্ছিলাম। এটার ফিউচার কন্টিনিউয়াস কি হবে? আমি ভাত খেতে থাকবো।
আমি ভাত খেতে থাকবো। দেখেন এই যে পরিবর্তনটা, এইটা আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। 6 নম্বরে আমরা শিখবো মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার। কি শিখবো? মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার। ইংরেজি ভাষায় দুই ধরনের অক্সিলারি ভার্ব আছে, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটি হচ্ছে মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারিটা কেমন, এই জায়গায় আমি আপনাদের জন্য একটু লিখে দেই, এটা একটু ভালো করে দেখেন। এখানে আমি একটু লিখলাম, একটি মেইন ভার্ব আর একটা মডাল ভার্ব লিখি। যেমন আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক, সরি, WORK, আই ডু দা ওয়ার্ক। আর এর নিচে একটি বাক্য লিখলাম, জাস্ট এখানে আই ক্যান ডু দা ওয়ার্ক, WORK। দেখেন আমি দুইটা বাক্য লিখেছি, এখানে লিখেছি আই ডু দা ওয়ার্ক, এইটার অর্থ হচ্ছে আমি কাজটি করি। এটার অর্থ কি দাঁড়ালো? আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আর আই ক্যান ডু দা ওয়ার্ক, একটু ভালোভাবে খেয়াল করবেন, এইটার অর্থ হচ্ছে আমি কাজটি করতে পারি। তো এই দুইটা বাক্যের দুই রকম মিনিং কেন হলো? এখানে লিখেছি আই ডু দা ওয়ার্ক, আর দ্বিতীয় বাক্যে নতুন করে একটা শব্দ যোগ করেছি ক্যান, CAN। এখানে দুইটা ভার্ব, ক্যান একটি ভার্ব, ডু একটি ভার্ব। আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি ভার্বকে টাচ করেই কথা বলবো। এই ভার্বটা, আমি বললাম না যে একটা মানুষের ভিতরে রুহু বা আমরা যেটা বলি আত্মা, এটা যদি বেরিয়ে যায় মানুষটা কিন্তু মারা যাবে। তো এই ভার্ব যদি ভালোভাবে ব্যবহার না করা যায়, বাক্যটা মারা যাবে। তো আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, আর আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। অর্থাৎ আমার সামর্থ্য রয়েছে, আমার শরীরে বল রয়েছে, শক্তি রয়েছে, আমি অবশ্যই কাজটা পারি। এখানে ক্যানের ব্যবহার করতে হয়। তো এই ক্যান ভার্বটি এখানে মডাল ভার্ব। এবং মনে রাখবেন এই মডাল ভার্বের পরে যে ভার্বটি বসবে এটা সবসময় বেস ফর্মে বসবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার। প্রত্যেকটা বিষয় দেখেন, এখানে পার্সোনাল ক্লাসে আমরা অনেক টাকা দিয়ে ক্লাস করি, অনেক আশা নিয়ে ক্লাস করি। কেন ক্লাস করি? যে আমরা এখান থেকে কিছু শিখবো। তো আমার একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, যদি কখনো কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে থামিয়ে দিবেন, বলবেন স্যার এই জায়গাটা আবার বুঝান। একবার, দুইবার, পাঁচবার, 10বার পর্যন্ত আমি বুঝাতে রাজি। তো তাহলে এখানে, স্যার বলবো কি বুঝতে পারছি এখানে এতটুকুতে? এইখানে আপনি বলবেন যে একটি হচ্ছে মেইন ভার্বের ব্যবহার শিখেছি, যেটাকে বলা হচ্ছে আপনাকে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। আর এখানে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় দেখিয়েছি মডাল ভার্বের ব্যবহার, এই ক্যানটি হচ্ছে মডাল ভার্ব। সবসময় একটু বেস ফর্ম বলবো। হ্যাঁ, মডাল ভার্বের পরে আরেকটি ভার্ব আছে যেমন যদি ডু। হচ্ছে base form, হ্যাঁ হ্যাঁ, ডু হচ্ছে বেস ফর্ম আর এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে যে ভার্বটি বসে এর সঙ্গে কখনো ING, S, ES, NNE, DTED কোনো কিছুই যোগ হয় না, জাস্ট বেস ফর্মে বসে। এটা মনে রাখবেন। আই ক্যান ডুইং দা ওয়ার্ক, আই ক্যান ডান দা ওয়ার্ক, এটা কখনো আপনি দেখাতে পারবেন না, কোথাও এটা হবে না। ইয়েস ইয়েস, তো সব মডাল ভার্ব। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। অবশ্যই। হ্যাঁ, এমন অনেক তথ্য, অনেক কিছু আমি জানিয়ে দিব, সব বুঝতে পারবেন আস্তে আস্তে একদিনে। আসলে দেখেন রোম ওয়াজ নট বিল্ট ইন ইট, মনে রাখবেন। আপনি ইংরেজি শিখতেছেন, আপনি এখন একটা জব করতেছেন, আপনার বয়স 30+ বা যাই হোক, দেখেন আমরা এতদিন ইংরেজি শিখতে পারিনি ভালোভাবে মনের মতো করে। কেন পারিনি? এই গোপন কথাগুলো বা এই সিক্রেট বিষয়গুলো আমরা জানতে পারিনি। একটা বাক্য, হাউ টু মেক এ সেন্টেন্স, কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়, বাক্যের ভিতরে আমরা কোন কোন জায়গায় ভুল করি, এটা আমাদেরকে কেউ দেখাই দেয়নি। আই ইট রাইস, ইউ ইট রাইস, কিন্তু আমরা আবার লিখে দেই হি ইট রাইস। এখানে তো হি ইট রাইস হবে না, এখানে হি ইটস রাইস হবে। এই সামান্য বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই ভুলগুলো আমরা শুধরে নেব। আমরা এই ভাষাটা প্রথম থেকে শুরু করেছি এবং কোন জায়গায় শেষ করব আপনারা শুধু একটু দেখবেন, এবং আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমি যে বিষয়গুলো পড়তে দিই এটা একটু পড়ে ফেলবেন। দেখেন তারপর কি বললাম, এখানে মডাল ভার্বের ব্যবহারটা আমরা শিখবো নাম্বার 6। 7-এ কি রয়েছে দেখেন, এরপর আমাদের সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি কত সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি সিলেবাস, আপনারা একটু বুঝতে পারবেন কয়েকটা ক্লাস করলে, যে এরপর আমাদের সর্বশেষ বিষয়টি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কেন শিখতে হয় জানেন? আমরা সব কথা কিন্তু অ্যাক্টিভে বলতে পারি না। যদি বলি আহ ঢাকায় মাছ বিক্রি করা হয় বা বাজারে মাছ বিক্রি করা হয়, দেখেন আমি যদি বলি আমি মাছ বিক্রি করি, এই বাক্যের সাবজেক্ট বা কর্তাকে আমি। কিন্তু আমি যখন বলবো বাজারে মাছ বিক্রি করা হয়, বাজারে কে মাছ বিক্রি করে, কোনো ব্যক্তি বা কোনো কর্তা কি এখানে আছে? নেই।
তাহলে যেখানে কর্তা থাকে এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস, সক্রিয় বাচ্য। আর যখন কর্তা থাকে না তাকে বলে প্যাসিভ ভয়েস বা নিষ্ক্রিয় বাচ্য। আমার কথাটা কি বুঝতে পারছেন? ভয়েস এক কথায় বুঝাই দিলাম। আই ইট রাইস, আমি ভাত খাই। আর যখন বলবো, এই ক্লাসগুলো আমি যা বলছি এর কিন্তু ডিটেইলস পাবেন, এই ভয়েস চেঞ্জের উপর 2টা ক্লাস থাকবে শুধু, পরপর 2 দিন। অর্থাৎ আই ইট রাইস, আমি ভাত খাই। আর যখন বললাম রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে আমি যে কর্তা বা সাবজেক্ট, এই আমিকে অনেক দূরে সরিয়ে দিয়েছি, এর কিন্তু এখানে কোনো সক্রিয় ভূমিকা নেই। এই জন্য একটিকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যেখানে কর্তা সক্রিয় থাকে, আর একটিকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস যেখানে কর্ম সক্রিয় থাকে। এই জন্য ভয়েস চেঞ্জ 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। ভয়েস সম্পর্কে কি একটু হলেও বুঝতে পেরেছেন? একটি সেন্টেন্স হলেও শুনতে পারছেন আমার কথা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, মাঝে মাঝে একটু রেসপন্ড করবেন, তা নাহলে আমি বুঝতে পারবো না। আমি যে ভয়েস পড়ালাম বা ভয়েস কি জিনিসটা এটা বুঝালাম, যে আমরা শেষে একেবারে সর্বশেষ ভয়েস চেঞ্জটা পড়বো, কেন পড়বো? ভয়েসটা কি শুনতে পেরেছেন? আমি যে যতটুকু বললাম যে ভয়েসটা হচ্ছে বাচ্য। এই বাচ্য 2 রকমের ভাবে হতে পারে। আপনি মনে করেন ঢাকা শহরে চাকরি করেন, আপনার পোস্টিং দিয়েছে উত্তরাতে, তো আপনি প্রথম দিন ওখানে জয়েন করেছেন, এবার বাসা নিয়েছেন। আপনি সকালবেলায় মাছ কিনতে বের হয়েছেন, তো আপনি রিক্সাওয়ালাকে বললেন যে আমি মাছ বাজারে যাব, তো এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়। এই কথাটা কি অ্যাক্টিভে না প্যাসিভে বলতে পারবেন? এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়? এটা প্যাসিভ। প্যাসিভে। কেন প্যাসিভে? এইটা কি বলতে পারবেন? কারণ এখানে কোনো সাবজেক্ট বা কর্তা নেই। প্যাসিভ মানে হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ কর্ম যখন কর্তার ভূমিকায় অভিনয় করে তখন তাকে কর্মবাচ্য বলে। আমি ভাত খাই, এখানে ভাত হচ্ছে কর্ম। কিন্তু যখন বলবো প্যাসিভ, মানে এটা না, হ্যাঁ, আমি ভাত খাই এটা কর্তৃবাচ্য, কারণ এখানে খাওয়া কাজটা কে করতেছে? আমি। আমি যদি একজনের নাম বলি রনি ভাত খায়, রনি ভাত খায়, এখানে খাওয়া কাজটা কে করে? রনি। এটা হচ্ছে অ্যাক্টিভ বাচ্য, এটা অ্যাক্টিভ কর্তৃবাচ্য। কিন্তু যখন বলবো ভাত রনির দ্বারা খাওয়া হয়, এখানে রনির কিন্তু তেমন কোনো ভূমিকা নাই। বা ওই যে বললাম এই বাজারে কোথায় মাছ বিক্রয় করা হয়, এখানে কিন্তু কে বিক্রি করে, কারা বিক্রি করে, এমন বিষয় কিন্তু বলা নেই। এটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। ফোকাস করা। হ্যাঁ, ওখানে মাছটাকে ফোকাস করা হতো, মাছ তো নিজে নিজে কখনো বিক্রি হতে পারে না, মাছটাকে কেউ না কেউ বিক্রি করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এই ভয়েসের ব্যবহারটা আমরা দেখব। এইভাবে দেখার পরে আমরা আরো কিছু বিষয় একটু চলে যাব। যেমন দেখেন এখানে, এরপর এই বাক্যটিকে যদি আমরা টেন্স মডেল দিয়ে একটা বাক্যকে কত রকম ভাবে আমরা কনভার্ট করে বলতে পারি, সেই বিষয়গুলো একটু তুলে ধরছি আপনাদের সামনে। আমি একটি মাত্র ভার্ব বেছে নিলাম, গো। আমি একটা ভার্ব বেছে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। দেখেন গো থেকে কি নিয়ে আসলাম? ওয়েন্ট। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। এখানে গো এর সঙ্গে কি যোগ করেছি? উইল। যোগ করে কি, এইটাকে যোগ করে কি করলাম? এটাকে ফিউচার টেন্সে নিয়ে গেলাম, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। কোন টেন্স হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। হ্যাঁ, দেখেন এখানে কেন কন্টিনিউয়াস বলবেন জানেন? কোন ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে তাকে কন্টিনিউয়াস টেন্স বলে, মনে রাখবেন। একেবারে সহজ সূত্র দিয়ে দিব প্রত্যেকটা জায়গায়। এখানে গো ভার্বের সঙ্গে আইএনজি আছে না, এই জন্য এটা কন্টিনিউয়াস টেন্স। এবং আরো একটা বড় সিম্বল বা চিহ্ন রয়েছে, সেটি হচ্ছে এই গো এর পূর্বে অ্যাম রয়েছে। অর্থাৎ অ্যাম, ইজ, আর, এবং ওর পর মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কন্টিনিউয়াস হয়। আমি স্কুলে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি মাছ ধরছি, তারা টিভি দেখছে, তারা মাছ ধরছে, তারা ঘুড়ি উড়াচ্ছে, সেই স্কুলে যাচ্ছে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে যাচ্ছি, খাচ্ছি, চলছি এমন কিছু বুঝাবে। এরপর দেখেন আই ওয়াজ গোয়িং টু স্কুল, দেখেন এটাও কিন্তু কন্টিনিউয়াস। কিন্তু এটা কোন কন্টিনিউয়াস? এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম বা যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, দেখেন 3টা কন্টিনিউয়াস একই জায়গায় লিখেছি। প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস, পরেরটা ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে গিয়াছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে গিয়াছি, আই হ্যাভ গন টু স্কুল। আর
আমার বাবা বাড়ি আসার পরে আমি স্কুলে গিয়েছিলাম। আই হ্যাড গন টু স্কুল আফটার মাই ফাদার কেম হোম। এটা একটা বড় সেন্টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা বুঝাবো, এগুলো পাবেন সব। আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়া থাকবো, ফিউচার পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো। দেখেন, এই 12টা টেন্সের 12টি বাক্য আমি এখানে লিখেছি। আমি কিন্তু কখনো সাবজেক্ট আই এবং টু স্কুল এটা কখনো পরিবর্তন করিনি, সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করিনি। ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, শুধু ভার্ব পরিবর্তন করেছি। কথা শুন, এই ভিন্ন ভিন্ন রূপ, এই ভিন্ন ভিন্ন রূপটাকে যখন আপনি বুঝতে পারবেন, আপনার আর কিছু লাগবে না। আপনার 50% ইংরেজি ভাষাটা শেখা হয়ে যাবে। প্রথমে লিখেছি আই গো, তারপরে লিখেছি আই ওয়েন্ট, তারপরে লিখেছি আই উইল গো, তারপরে লিখেছি আই অ্যাম গোয়িং, তারপরে লিখেছি আই ওয়াজ গোয়িং, তারপরে লিখেছি আই উইল বি গোয়িং। দেখেন, এই যে সাবজেক্ট আই এর পরে কখনো গো, কখনো ওয়েন্ট, কখনো উইল গো, কখনো অ্যাম গোয়িং, কখনো ওয়াজ গোয়িং, কখনো আর গোয়িং, কখনো উইল বি গোয়িং, এই যে ভার্বের পরিবর্তন করতেছি, এইটাই হচ্ছে টেন্স, এইটাই হচ্ছে ইংরেজি ভাষা। আমার ক্লাসটা কি আপনাদের ভালো লাগছে বা কিছু বুঝতে পারছেন যে? খুবই ভালো লাগছে। তো এইভাবে আমি প্রত্যেকটা বিষয়, দেখেন আমি আপনাদেরকে বলি যে আমি আহ, মানে এখানে অনেকেই বলে, আমি সরাসরি বলি যে টাকাটা স্যার আপনি বেশি নিচ্ছেন বা এই সেই অনেক কিছু, কিন্তু পড়াতে অনেক কষ্ট হয়। এই যে দেখেন, আমি ক্লাসটা শুরু করেছি কেবলমাত্র, আরো যতখানি কথা বলছি, হ্যাঁ হ্যাঁ মানে এত কথা তো বলতে হবে যে আমি বুঝি নাই বা কিছু সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। দেখেন, ওই বড় ক্লাসগুলোতে এটা হয় না, বড় ক্লাসগুলোতে এটা সম্ভব না। এবং এই পার্সোনাল ব্যাচে দেখেন, আমি কিন্তু কখনো মিউট করছি না, সব সময় আনমিউট রয়েছে, এবং সারা ক্লাসগুলো সবভাবে, মানে প্রত্যেকটা ক্লাস কিন্তু এইভাবে নেবো, যে আজকের ক্লাসটা এইভাবে নিচ্ছি, পরের ক্লাসগুলো তা না। প্রত্যেকটা ক্লাস এইভাবে আপনি কোশ্চেন করতে পারবেন। এবং আমার কাছে পড়ার আরো একটা সুবিধা রয়েছে কি, আমি অনলাইনে বা অফলাইনে যে কোনো সময় আমার ফোনে ফোন দিবেন, আমি যদি কোনো কাজে ব্যস্ত না থাকি, মনে করেন আপনি একটা বাক্য তৈরি করতেছেন বাসায় বসে, অবসর সময় আপনি পারতেছেন না, আমাকে ফোন দিবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ অল টাইম আমি সেবা দেওয়ার চেষ্টা করি। স্যার এর জন্যই তো আমরা ওইটা ছেড়ে স্যার আপনার এখানে আসলাম স্যার। হ্যাঁ, ধন্যবাদ। তো আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, আমি ভালোভাবে যেন আপনাদেরকে এই ভাষাটা শিখিয়ে কথা বলাতে পারি। অবশ্যই স্যার, আপনি রেগুলার লেকচার শিট তো প্রতিদিন দিয়ে দিবেন এগুলো, না অবশ্যই স্যার? অবশ্যই, ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো পেয়ে যাবেন। অর্থাৎ আমার এই ক্লাসের পর আরেকটা ক্লাস আছে, তো মানে রাত্রে আমি দিয়ে রাখি, সকালেই পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, তো এই পিডিএফ পাবেন আমার ক্লাস। ভালো ছাত্রী হবো, বুঝিনি। ভালো ছাত্রী হবো দেখি। থ্যাংক ইউ। আমার আসলে দেখেন, একজন টিচার কি জানেন, আমার বাবাও কিন্তু একজন হাই স্কুলের শিক্ষক, স্টিল নাও এখনো আছে, রিটায়ারমেন্টে যাবে। তো শিক্ষকদের আহামরি বেশি বেতন না, কিন্তু ওনাদের একটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে সম্মান। সারা বাংলাদেশে একজন হাই স্কুল বা একজন কলেজের শিক্ষকের বেতন, একজন প্রাইমারি শিক্ষকের বেতন বেশি না, বাট ওনাদের সম্মানটা কিন্তু অনেক। সচিবালয় পর্যন্ত, একজন প্রধানমন্ত্রীও কিন্তু একজন শিক্ষকের ছাত্র ছাত্রী ছিল কোনো একটা সময়। ওই শিক্ষক যখন সামনে আসে, তখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, একটা নিউজ সেদিন ভাইরাল হয়েছিল, দেখলাম যে ওনার শিক্ষককে উনি চেয়ারে বসিয়ে শিক্ষকের পায়ের নিচে, পায়ের কাছে উনি বসে আছেন। এটাই কিন্তু শিক্ষকের প্রাপ্য। তো আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই ল্যাঙ্গুয়েজটা শিখে আপনারা উপকৃত হবেন, যার যার স্ব স্ব সেক্টরে কাজে লাগাবেন। সঙ্গে আরেকটি অনুরোধ, সেটা হচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লাগে, আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে ইংরেজি ভাষাটা কম শিখতেছে বা গুরুত্ব দিচ্ছে না, আমার মেসেজটি তাদের কাছে পৌঁছে দিবেন, এই বলে যে এই ভাষাটা শেখাটা অনেক জরুরি। আজকে প্রথম ক্লাস, তো আমি আপনাদের একটু মোটিভেশনাল দুই একটি কথা বলি। আমাদের কাছে প্রতিদিন শত শত ফোন আসে। তো গত এক সপ্তাহ আগে একটা মেয়ে ফোন দিয়েছিল ঢাকা থেকে। উনি হচ্ছে হোটেল রেডিসনের একজন শেফ, কুক অর্থাৎ রাঁধুনি। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং এই রান্নার উপরে কোর্স করেছে। তো উনি ফোন দিয়ে অনেক কথা বললো, তার কথাটার মূল অংশ আমি বলি। উনি বলছে যে স্যার, আমি ইউটিউবে আপনার ক্লাস দেখেছি, আপনার ক্লাস করতে চাই। তো আমি বললাম যে কেন, আপনি কি জন্য আমার ক্লাস করবেন? তারপর আমি এর আগে শুনেছি যে উনি বেশ একটা ভালো, এবং ওনার ওখানে বেতনটাও অনেক, মানে সম্মানজনক একটা স্যালারি পায়। তো আমি বললাম যে এই কোর্সটা করে আপনি কি করবেন, আপনি তো ওখানে রান্না বান্না করছেন বা আপনি ভালো একটা চাকরি করছেন। তো বললো যে স্যার দেখেন, আমার উপরে যারা আছে তারা অনর্গল ইংরেজিতে স্পিকিং করতে পারে, এবং আমাদের এই 5 স্টার মানের হোটেলগুলোতে প্রায় ফরেনাররা আসে।
বিদেশ থেকে অনেক লোক আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তো এসে ওরা ওদের ওই দেশীয় খাবার খেতে চায়। মনে করেন ইউএসএ থেকে একজন আসলো, কানাডা থেকে আসলো, অস্ট্রেলিয়া থেকে আসলো, তো এক এক দেশের খাবারের আইটেম কিন্তু এক এক রকম। তো উনি কিন্তু ওই ফরেনার ইংলিশে বলে যে আমি এই খাবার, আই ওয়ান্ট টু ইট দিস ফুড, দিস কাইন্ড অফ ফুড। তো এইটা আমি বুঝি না যে ইংলিশে উনি কি বলে, অনর্গল কি বলে যায় এটা বুঝি না। আর এটা বুঝতে পারি না বিদায় আমার বেতন হচ্ছে 60,000 টাকা। আর আমার এক কলিগ রয়েছে, সেই ইংরেজি বোঝে, বলতে পারে, তার বেতন হচ্ছে 1,60,000 টাকা। এটা বাস্তব। স্যার ওখানে তো ম্যান্ডেটরি, এটা না জানলে সে অনেক হ্যাঁ, পিছিয়ে তো যায়। উনি হয়তো ঢুকছে কোনো লবিং এ বা কোনো চ্যানেলে, কিন্তু উনি এইটা বোঝাতে চাচ্ছে দেখেন আমরা সামান্য একজন রাঁধুনি, তো 5 স্টার মানের হোটেলের একজন রাঁধুনির বেতন 1.5 লক্ষ টাকা। এবং এটা কিন্তু বাস্তব, এটা কোনো বানানো গল্প না। তো ইংরেজি ভাষাটা শিখলে কি হয় আর না শিখলে কি হয়, তো ওনার কাছ থেকে আমি সেদিন, মানে উনি চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিল। তো আমি প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে দেখেন আগামীতে এখন যে যুগটা এসে গেছে, গ্লোবালাইজেশনের যুগ, এখন আমরা চাইলে আইএলটিএস করে বিদেশ যেতে পারি। এখন আমরা এই যে ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে আপনাদেরকে পড়াচ্ছি, আমি যদি ইংরেজি ভাষাটা না জানতাম, আমি যদি ল্যাপটপ ইউজ করতে না পারতাম, ল্যাপটপের প্রত্যেকটা ফাংশন ইংলিশে লেখা, আপনি বাজারে ওষুধ কিনতে যাবেন, প্রেসক্রিপশনে ডাক্তার লিখে দিয়েছে, আপনি যদি সেই ওষুধের নামটা না পড়তে পারেন, উচ্চারণ না করতে পারেন, দোকানে গিয়ে কি বলবেন? প্রত্যেকটা জায়গায় আমাদের এখন আমরা ইন্টারন্যাশনাল সিটিজেনশিপ পেতে যাচ্ছি আর কয়েক বছর পরেই। মনে রাখবেন, আমি আজকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে দিই, এটা সত্য ঘটনা হতে যাচ্ছে। আর কিছুদিন পরে এই কাগজের নোট আর থাকবে না, দেখবেন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি যখন শপিং মলে কেনাকাটা করতে যাই, আমি এটিএম কার্ড দিয়ে লেনদেন করে সেরে চলে আসি। তার মানে কি, পৃথিবীতে একটা পরিবর্তন হতে যাচ্ছে, এই পরিবর্তনের সঙ্গে আমাদেরকে খাপ খাওয়াতে হবে। আর পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে গেলে প্রথম শর্ত, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ভেরি ওয়েল। এম আই রাইট? Yes. আপনি অফিসে যদি প্রমোশন পেতে চান, আপনার ছেলে বা মেয়ে যদি ডাক্তারি বিদ্যায় চান্স পেতে চায়, বিদেশ যেতে চায়, সে যদি জীবনে ভালো কিছু করতে চায়, তাকে ইংরেজি শিখতে হবে। তো এই মেসেজটি দিয়ে দিবেন আপনার পরিচিত আত্মীয় স্বজন যদি কেউ থাকে, সে যেন ভালো করে ইংরেজি শেখে। আমার কাছে পড়তে হবে এমন কোনো বিষয় না। এটা পড়া শেষ করলে এটা আমরা নিজেরাও আলাপ করছি, যেমন আমার বোনের ছেলেকেই কিন্তু আমি ভর্তি করব, এই ব্যাচেই ওকে আনতাম, কিন্তু একটু অসুস্থ, তাই ভাবলাম যে আমারটা শেষ হোক, পরে হচ্ছে ওকে আবার এখানে ভর্তি করবো, এইভাবেই তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এখন আমি আমার ব্যবসার জন্য বলছি না, আমি বলছি যে সে যেখানেই পড়ুক, যেন একজন ভালো মেন্টরের অধীনে, ভালো টিচারের অধীনে ইংরেজিটা শেখে। আমার এই কথাটা 2 মাস, 6 মাস, 5 বছর পরে আপনাদের বা তার মনে পড়বে যে ওই স্যার বল। হুম। এবং দেখেন, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না শিখতে পারলে আমরা ভালো চাকরি পাচ্ছি না, ভালো জায়গায় নিজেকে নিতে পারছি না। আমাদের কাছে পড়ে অনেকে আইএলটিএস করে বিদেশে চলে যাচ্ছে, অনেকে চাকরিতে প্রমোশন পাচ্ছে, তখন অনেকে গিফট পাঠায়, অনেকে থ্যাংক ইউ জানায়, অনেকে অনেক ভালো কিছু বলে যে স্যার আপনাদের কাছে চিরঋণী, চিরদিনই। এগুলো শুনলেও ভালো লাগে। তো আসলে এই ভাষাটা যেন ভালোভাবে সবাই শেখে, বিশেষ করে যারা হায়ার এডুকেটেড হতে যাচ্ছে বা শিখে কোনো একটা জায়গায় কাজে লাগাতে চাচ্ছে, অর্থাৎ ইংরেজি ভাষাটা শেখা সবার জন্য আমি মনে করি জরুরি। দেখেন অনেক যে কথা। কি ব্যাপার একটু তথ্য কেন, হ্যাঁ আপনার কিন্তু স্যার প্রচুর এক্সপিরিয়েন্স আছে কাজের, আমার থেকেও আবার বেশি। হ্যাঁ হ্যাঁ আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিন্তু কাজ করছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ। দেখা গেছে আমাদের অন্যান্য স্কিল অনেক ভালো, কিন্তু আমাদের থেকে স্কিল কম, কিন্তু ইংরেজি জানার কারণেও কিন্তু অনেক আগায় যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি সামান্য একটা সেন্টেন্স বলি, নরমাল একটা ভাইবা ফেস করতে হয় যেখানে ফরেনাররা থাকে, আমি এই জন্য ফ্লুয়েন্সি না থাকলে হবে না আমি স্যার। একটু অ্যাড করি। আমার কাছে গত ব্যাচে একটা মেয়ে ভর্তি হয়েছে, ও হচ্ছে কক্সবাজার রোহিঙ্গা প্রজেক্টে চাকরি করে, আমাদের খুলনারই একটা মেয়ে। তো ও কিন্তু বেশ ভালো একটা স্যালারি পায়, কিন্তু ওর থেকে কাজ কম জানে, বাট ইংরেজি ভালো জানে ওরই এক কলিগ, তার বেতন এর ডাবল। এই মেয়ে যা বেতন পায় তার ডাবল সে পায়, ওর কলিগ, শুধুমাত্র ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে। ওই রোহিঙ্গা প্রজেক্টে প্রায় কিন্তু ফরেনাররা আসে ভিজিট করতে, দেখি এরা কেমন আছে। এই যে যারা ইমিগ্রান্ট বা এই যে যারা আমাদের দেশে শরণার্থী হিসাবে রোহিঙ্গারা থাকে, ওদেরকে দেখতে আসে, এবং ওই জাতিসংঘ থেকে বেশি আসে। তো ওই সময় ওদের সঙ্গে যারা কমিউনিকেট করতে পারে ইংলিশে, যেসব মেয়েরা বা যারা ওখানে চাকরি করে, তাদের স্যালারি কিন্তু অটোমেটিকলি তারা বাড়িয়ে দিয়ে যায়। তো এই যে এই কর্নার থেকে বলছি যে ইংরেজি ভাষাটা ভালো করে শেখেন, একটু ফ্লুয়েন্সি হতে হবে। দেখবেন আপনি যেটা চাচ্ছেন আপনার মনে মনে, আপনি সেটাই পারবেন। তো এখানে দেখেন আমি আজ 3 মাসে? বুঝিনি। স্যার আমরা 3 মাসে পারবো তো স্যার? দেখেন এইখানে একটা কথা বলি, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো, আমি মনে করেন ভাতটা মেখে আপনাদের সামনে তুলে দিলাম, আপনি যদি না খান তাহলে কিন্তু পেট ভরবে না। সামনে শুধু দেখলে ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে, আপনি বাজার থেকে ওষুধ কিনেও নিয়ে এসেছেন, কিন্তু ওষুধটা যদি আপনি না খান, রোগ কি কখনো সারবে? সারবে না।
তো আমার কাজ যতটুকু আমি করে দিব, বাকি কাজটুকু কিন্তু আপনাকে করতে হবে। টিচার কষ্ট করবো স্যার, আপনি যা দিবেন আমরা প্রতিদিনের পড়া প্রতিদিনই মানে পড়বো, না বুঝলে জেনে নিবো স্যার আপনার কাছে। তাহলে আমি এটা বলতে পারি যে আপনারা পারবেন, অবশ্যই পারবেন। 3 মাসের ভিতরে 3 মাসও লাগে না। দেখেন অনেক স্টুডেন্ট আছে আমার 20 থেকে 25তম ক্লাস বা 15তম ক্লাসে গিয়েও তারা কথা বলতে পারে। এখানে আমি আপনাদের সুবিধার্থে আরো একটা কথা বলি, এই যে 7টা বিষয় আমি দেখালাম না, দেখেন এই যে শেষে দেখিয়েছি প্যাসিভ ভয়েস। এই 7টা বিষয় 7টা ক্লাস অন্তত আমাকে করাতে দেন। 7টা ক্লাস পরে গিয়ে দেখেন, এটা আমি দেখাতে চাচ্ছিলাম না, তাও একটু আপনাদের দেখাই কিভাবে হাউ টু গিভ আ প্রেজেন্টেশন, কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয়, নিজের সম্পর্কে কিভাবে বর্ণনা করতে হয়। দেখতে পাচ্ছেন? দেখেন আমি একটা পেজ নিয়ে এসেছি সামনে, এখানে টপিক প্রেজেন্টেশন অন। এটা আমি ভাবছিলাম আপনাদের কালকে দেখাবো, তো আজকেই দেখাই। প্রেজেন্টেশন অন টপিক ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিভাবে নিজেকে বর্ণনা দিবেন। এটা এই কথাগুলো মনে হয় বলা খুবই সহজ, আমি একটু পড়ে শোনাই। দেখেন কিভাবে অপরের সামনে নিজেকে তুলে ধরতে হয়। প্রথমে বলতে হয় আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। ওয়েল, আই অ্যাম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি নিজেকে বর্ণনা করতে পেরে আনন্দিত। মাই নেম ইজ সৈকত, এখানে যার যার নাম দিবেন, কেউ বিলকিস, কেউ রুমা, যার যে নাম। দিস ইজ মিস্টার সৈকত, ওটা না বলে মাই নেম ইজ সৈকত না বলে দিস ইজ মিস্টার সৈকত, এটা বললে আরো বেশি ভালো হয়। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে একটা নাম ব্যবহার করেছি। আই এম 25 ইয়ার্স ওল্ড, আমার বয়স 25 বছর। আই এম বাংলাদেশি বাই বার্থ, আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, এখানে যার যার হোম ডিস্ট্রিক্ট দিবেন, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যার যেটা আছে। এট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা, বর্তমানে আমি ঢাকায় বসবাস করছি। দেখেন এই বাক্যগুলা কোন টেন্সে লিখেছি, বেশিরভাগ সব প্রেজেন্ট টেন্সের ভিতরে। এট প্রেজেন্ট আই এম লিভিং এট ঢাকা, আমি ঢাকায় বসবাস করছি। এই লিভিং, আই এম লিভিং, কেবল আমি এটা শিখিয়েছি কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝবেন? অ্যাম লিভিং, আর লিভিং, অ্যাম ইজ আর রয়েছে এবং তারপরে মূল ভার্বের পর আইএনজি রয়েছে। ব্যাস, তাহলে এটা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। দেখেন আমি মাত্র এক এক মিনিটে আপনাদের কন্টিনিউয়াস টেন্স শিখাই দিলাম, যে অ্যাম ইজ আর এর পরে মূল ভার্বের পরে আইএনজি থাকলেই মনে করবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ব্যাস, ঝামেলা শেষ। এই দিয়ে আপনি 5টা বাক্য করেন। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি খেলা করছি, আই এম প্লেইং। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। আমি ক্রিকেট খেলছি, আই এম প্লেইং ক্রিকেট। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। আমি মাছ ধরছি, আই এম ক্যাচিং ফিশ। দেখছেন কত সহজ হয়ে গেল। একটা স্ট্রাকচার শিখে ওইটা দিয়ে মনে মনে তাৎক্ষণিকভাবে 4টা 5টা বাক্য করবেন, ওই স্ট্রাকচার জীবনও আর ভুল হবে না। আমার কথা বোঝা গেছে? I am a student, or I am having my undergraduate program from City University in engineering language, in English language and literature. I am doing my bachelor degree in English language at City University. আমি সিটি ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করতেছি। I am taking বা I am graduating এরকম। আই এম ফ্রম মুসলিম মিডল ক্লাস ফ্যামিলি, আমি মধ্যবিত্ত মুসলিম পরিবারের একজন সন্তান। দেখেন এখানে কিন্তু আবার এম এর ব্যবহার করেছি, এই এম থাকলেই কিন্তু আবার কন্টিনিউয়াস টেন্স হবে না। এখানে কি এম এর পরে কোনো ভার্ব আছে, তারপরে কি আইএনজি টাইএনজি আছে নাকি? নেই, নেই। তাহলে এখানে এমটা হচ্ছে মেইন ভার্ব। ওই যে বললাম যে মনে করেন আপনি যখন অফিসে যাচ্ছেন, আপনার অধস্তন বা আপনার কলিগ আপনাকে কেউ স্যার বলছে, কেউ ম্যাডাম বলছে বা বিভিন্ন নামে বলছে। বাসায় আসলে আপনার সন্তান আপনাকে আম্মু বলছে, কেউ আপনাকে মামি বলছে, কেউ আন্টি বলছে। ব্যক্তি কিন্তু আপনি এক। তো একটা পার্টস অফ স্পিচ বিভিন্ন নামে বসতে পারে। এটাও আমরা একটু দেখব যে কখন এম মেইন ভার্ব হয়, আবার কখন এম অক্সিলারি ভার্ব হয়। এটা যখন ভার্বের ক্লাস করব তখন আমরা এটা বুঝতে পারবো। এম আই রাইট? ইয়েস স্যার। দেখেন, আওয়ার ফ্যামিলি কনসিস্ট অফ 7 মেম্বার্স, আমাদের পরিবার 7 সদস্য নিয়ে গঠিত। মাই প্যারেন্টস অ্যান্ড আই হ্যাভ লাভলি 4 ব্রাদার্স অ্যান্ড অনলি 1 সিস্টার। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। এই কথাগুলো আমরা সবাই কিন্তু একটু ইচ্ছা করলেই বলতে পারি। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। যদি কারো বাবা কৃষক হয়, মাই ফাদার ইজ এ ফার্মার। যদি কারো বাবা চাকরিজীবী হয়, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট জব হোল্ডার। এইভাবে লিখতে হবে। আই অ্যাম ম্যারিড অর সিঙ্গেল, এখানে যে যে অবস্থানে সেটা দিবেন। মাই ফেভারিট স্পোর্টস আর ফুটবল অ্যান্ড ক্রিকেট। মাই ফেভারিট কালার্স আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। দ্যাটস অল অ্যাবাউট মি। আমার তরফ থেকে জাস্ট এতটুকু। থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং। আমার এই বক্তব্যটা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এই যে কথাগুলো, এটাকে আমি আহামরি কোনো কঠিন কথা বা এখানে কোনো রকেট সায়েন্স বা কোনো, স্যার একেবারেই জি না।
তো এইগুলো আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে একটি একটি করে শিট দিব, এইগুলো একটু মুখস্থ করবেন, একটু দেখবেন, আশা করি কয়েকটি ক্লাসের ভিতরেই আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ইটস মাই বিলিভ, আমার এটা বিশ্বাস। তো এখানে দেখেন আমরা একটা গোছানো পদ্ধতিতে আগাবো। আমরা মূল যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে আমরা একটু ফিরে যাই। অর্থাৎ এখানে এই যে বিষয় সর্বশেষ আমরা দেখবো হচ্ছে প্যাসিভ ভয়েসের যে ক্লাসটি, প্যাসিভ ভয়েসের এই ক্লাসটা আমরা করব। এবং আমরা আজকে আরো একটি বিষয় শেষ নামিয়ে যেতে চাই, সেটা হচ্ছে লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। আমরা যেখান থেকে শুরু করতে চাচ্ছিলাম, লেটার কাকে বলে? এই লেসনটি শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটি ভাষা। প্রত্যেক ভাষার যেমন নিজস্ব বর্ণমালা থাকে, নিজস্ব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, তেমনি ইংরেজি ভাষারও আছে। যেমন আমাদের বাংলাতে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জন বর্ণ আছে, সব মিলিয়ে 50টি বর্ণমালা। হিন্দিতে 34টি বর্ণ, আরবিতে 28টি বর্ণ রয়েছে। খুব ভালোভাবে মনে রাখবেন এইগুলো, এখানে অনেক তথ্যও দিয়ে রেখেছি। চাকরির পরীক্ষাতে আসে, আরবিতে বর্ণমালা কয়টি? 28টি। হিন্দিতে কয়টি? 34। আর বাংলা কয়টি? 50টি। আর ইংরেজিতে 26টি। মনে রাখবেন। ইন দ্য সেম ওয়ে ইংলিশে 26টি বর্ণমালা, এ থেকে জেড পর্যন্ত। এটা হয়েছে এই 26টি দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এটা তো আমরা জানি, আমরা যেগুলো একেবারে জানি সেগুলো নিয়ে আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। এদের মধ্যে আরো দুইটিকে সেমি ভয়েল বলা হয়, ডাব্লিউ এবং ওয়াই। সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, যেমন ফুটবল খেলায় ফাইনাল খেলার আগে সেমিফাইনাল খেলা হয়, অর্থাৎ সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। এই ভাওয়েল এন্ড কনসোনেন্টের সাথে একটা মজার বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া ইংলিশে কোনো ওয়ার্ড গঠিত হয় না। মনে রাখবেন, এখানে আমি একটু সঙ্গে সঙ্গে লিখে দেই। লিখলাম, দেখেন, CAT ক্যাট, তারপর লিখলাম DOG ডগ, তারপর লিখলাম MAN ম্যান, তারপরে লিখলাম TEN টেন। প্রত্যেকটা জায়গায় দেখেন এখানে কিন্তু আমি ভায়োল ছাড়া কিন্তু লেখা যায় না। প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দের ভিতরে ভায়োল আছে। ক্যাট লিখতে গেলে এখানে এ রয়েছে, ডগ লিখতে গেলে ও রয়েছে, ম্যান লিখতে গেলে এ রয়েছে, আছে না? অর্থাৎ ভায়োল ছাড়া কোনো বাক্য হয় না। সেমি ভয়েল বলতেছে কারণ হচ্ছে ও হ্যাঁ, ও এইটা এটা দিয়ে হচ্ছে। এটা আসতেছি, দেখেন এখানে সেমি ভায়োলের বিষয়টাই যে আসতেছি। এখানে দেখেন আমি লিখেছি মাইক, রাইট, রাই, স্কাই, ফ্রাই, এটসেট্রা। এই যে শব্দগুলো একটু দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা আমি কোথাও কিন্তু কোনো ভায়োল নেই। MY মাই, মাই লিখতে গেলে কি এর ভিতরে কখনো ভায়োল আসে? এম তো কনসোনেন্ট, ওয়াইও কনসোনেন্ট। ক্রাইও দেখেন এখানে কোনো কিন্তু ভায়োল নাই, কিন্তু প্রত্যেকটা শব্দে দেখেন ওয়াই রয়েছে। কি আছে? ওয়াই। এই ওয়াইটা কিন্তু এখানে ভাওয়েলের কাজ করে দিচ্ছে। এই জন্য ডাব্লিউ এবং ওয়াই, এটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। বিশেষ করে ওয়াই কে আবার স্পেশাল ভাওয়েল বলা হয়। এই লাইনটা একটু দেখেন, এই যে কালার করে দিলাম, ওয়াই কে কি বলা হয়? স্পেশাল ভাওয়েল। ঠিক আছে? এই ডাব্লিউর থেকে ওয়াই এর গুরুত্বটা কিন্তু আরো বেশি। যেখানে কোনো, এই যে মাই, আমরা বলেছি ভাওয়েল ছাড়া কোনো বাক্য হয়, কোনো ওয়ার্ড হয় না, তো এখানে তো হয়ে গেল। এই জন্য ওয়াই কে বলা হচ্ছে সেমি ভাওয়েল এবং স্পেশাল ভাওয়েল। বুঝতে পেরেছেন? পৃথিবীতে অনেক ওয়ার্ড বা শব্দ রয়েছে যেখানে ভাওয়েল ছাড়া। স্যার, হ্যাঁ। ওয়ার্ডে হচ্ছে দুইটা অক্ষর পাওয়া যায়, ও এবং আই। না না না, ওইটা ওইটা কোনো ব্যাখ্যা আমরা কোথাও পাই না। ওটা হচ্ছে আমাদের একটা মানে ভ্রান্ত ধারণা। হ্যাঁ হ্যাঁ, কোথাও ডাব্লিউ থাকতে পারে, ওয়াইতে বেশিরভাগ জায়গায় দেখবেন ওয়াই থাকবে। দেখেন এই যে কয়েকটা শব্দ লিখেছি, স্কাই, ফ্রাই, ট্রাই, ক্রাই, মাই, এখানে কিন্তু ওয়াই রয়েছে। আমাদের টপিকস এর হেডলাইন হচ্ছে লেটার অ্যান্ড অ্যালফাবেট। আমাদের টপিকস এর আজকে কি পড়বো আমরা? লেটার অ্যান্ড অ্যালফাবেট। আমরা এখন দেখবো লেটার এবং অ্যালফাবেট কি, মূলত বিষয়টা কি। লেটার হচ্ছে, এই যে দেখেন, লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন যার একটি নিজস্ব উচ্চারণ আছে। আর অ্যালফাবেট হলো এ সেট অফ লেটার্স। অর্থাৎ আমরা মেয়েরা দেখবেন গলায় মালা পরি না, এই মালা কিন্তু অনেকগুলো ছোট ছোট মানে পার্ট জোড়া লাগিয়ে মালা তৈরি করা হয়। তো এখানে অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বর্ণমালা। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সব অক্ষরগুলোকে একত্রে বলা হচ্ছে বর্ণমালা। সব অক্ষরগুলোকে একত্রে বলা হচ্ছে বর্ণমালা। দেখেন আজকের এই যে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমি নিচ্ছি, এখানে আমাদের ওই যে কার কথা বলছিলেন যেন, আমাদের আরেক স্টুডেন্ট ফাতেমা। ফোন করেছিলাম, প্রথমবার ধরছে, আমি হ্যালো হ্যালো করলাম, কোনো কথা বুঝি না, তারপরে হচ্ছে আবার ব্যাক করলাম, তারপর আর ফোন ধরে নেই। এই লেখাপড়াটা, বিশেষ করে একটা ভাষা শেখা বা যে কোনো একটা কোর্স করা, কেমন জানেন, ধারাবাহিক নাটকের মতো। এই প্যাকেজ নাটকগুলো একবারে হয়ে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা, ওইটা দেখলে কিন্তু বোঝা যায় বিষয়টা কি। কিন্তু ধারাবাহিক নাটকের মতো আপনি এক পর্ব না দেখলে অন্য পর্বে গিয়ে বুঝতে পারবেন না যে গত পর্বে কি হয়েছিল। আমার এই যে কথাগুলো কষ্ট করে আজকে বলছি, আপনাদের সঙ্গে উপস্থিত থেকে আমি কথাগুলো বলছি, এই ক্লাসটা উনি না করলে কি বুঝতে পারবে? পরবর্তী দিনকে এই ক্লাসটা আমার নেওয়া সম্ভব? বলেন, এই কষ্ট করে। আমি কিন্তু স্যার
দিয়ে দিয়েছি, হ্যাঁ, যে আপাই লিংকে জয়েন করেন, আমি তাও লিখছি, তো রেসপন্স করতেছেন না আসলে আমাদের। আর দুইজন আছে, ওরা আমার পুরাতন স্টুডেন্ট, ওরা ক্লাস করতেছে, সমস্যা নাই। ও, ঠিক আছে। হুম। তো দেখেন এখানে আপনাদের আমি যেভাবে কথা বলেছি আমার কথার সঙ্গে কাজের মিল থাকবে, এবং আমি এতটুকু বলতে পারি যে আমি অত্যন্ত পরিশ্রম করে আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনারা যদি একটু সময় দেন, শ্রম দেন, বা আমার এই কাজগুলো বাড়িতে অবসরে একটু করবেন, দেখবেন আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন দ্রুত। আপনাদের মনের যে ইচ্ছা তার আগেই আপনারা কথা বলতে পারবেন। এখানে আমি তো একদিনে সব দেখানো যায় না, কিভাবে কথা বলতে হয়, যে প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে, 10 বা 11 নম্বরের ক্লাসে গিয়ে এগুলো দেখাবো সব। আমার বিশ্বাস আপনারা পারবেন। এখানে আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখেন, সবাইকে কিন্তু নেই না, অনেকে বলে যে স্যার, ওই যে কালকে একজন কানাডা থেকে ফোন দিয়েছে, ওনার বয়স হচ্ছে প্রায় 65। তো উনি বলল কি যে স্যার, এখানে নাতি নাতনিদের সঙ্গে আমি থাকি, আমার ছেলে বৌমা থাকে, তো আমি যখন বাহিরে যাই তখন তো আমি ইংরেজি বলতে পারি না। উনি লেখাপড়াও বেশি একটা জানে না, গ্রামের একজন মহিলা। তো উনি কি করলো, উনি আমাকে বললো স্যার আমাকে একটু ইংরেজি শিখাই দেন। তো আমি ওনাকে কিছু প্রাথমিক বিষয় জিজ্ঞাসা করলাম, তো দেখলাম যে উনি বেশি দূর লেখাপড়া করেনি, কিন্তু ওনার ছেলে মেয়ে অনেক শিক্ষিত করছে, তারা বাহিরে চলে গেছে। তো আমি চিন্তা করলাম যে ওনাকে যদি আমি পড়াতে যাই আমার অনেক সময় দিতে হবে, প্লাস মানে আমি পেরে উঠবো না। উনি টাকাটাও কিন্তু মানে আমাকে অনেক অফার করছিল, কিন্তু আমি সব সময় আসলে ওইদিকে যাওয়া যায় না, কারণ আপনাদের কিছু না কিছু জানা আছে, আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি জানেন, এর সঙ্গে আমি আর কিছু অ্যাড করলেই আপনারা পারবেন। এই জন্য কিন্তু আমি আপনাদের পড়াতে রাজি হয়েছি। সবাইকে আসলে ওইভাবে নেওয়া যায় না। তো আপনারা যেহেতু মোটামুটি একটা পর্যায়ে আছেন, আমি আরো কিছু দিলে ওইটা আপনাদের জ্ঞানটা আরো বেড়ে যাবে। এবং শিখেন। অবশ্যই অবশ্যই, এবং দেখেন এখানে ফ্র্যাঙ্কলি আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে বলবেন যে স্যার আমাদের এই ক্লাসটা নেন, এইটা নেন, আমি তো ধারাবাহিকভাবে নিব। তারপরে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটা আমাকে বলবেন, আমি একটু পূরণ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা লেটার আর মানে অ্যালফাবেট দেখলাম যে লেটার কেমন, যখন এ বি সি এটা বলবো তখন একটি লেটার, কিন্তু এ থেকে জেড পর্যন্ত সমগ্র লেটারকে মিলে বলা হচ্ছে অ্যালফাবেট, যেটা হচ্ছে বর্ণমালা। এখন আমরা দেখবো ইংরেজি যে 26টি লেটার রয়েছে, এদের সঠিক প্রোনাউন্সিয়েশন। আমরা প্রোনাউন্সিয়েশনে প্রচুর ভুল করি। যেমন আমরা বলি, অধিকাংশ স্টুডেন্ট অ্যাডজেক্টিভ, কিন্তু এটা ভুল। এখানে ডি হচ্ছে সাইলেন্ট, সাইলেন্ট লেটার টি, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। যেমন CHALK, এটাকে চলক বলি, বলি না, চক বলি। TALK টলক বলি, কিন্তু এটাকে আমরা টক বলি। কিন্তু আমরা যারা না জানি, অনেক স্টুডেন্ট দেখেছি আমাদের কাছে ব্যাচে ভর্তি হয়, তারা এখনো চলক টলক এগুলা বলে। কিন্তু এখানে শিখবো কি, আমরা তো এবিসিডি জানি না, আমরা হ্যাঁ, এই সেই ABCD তে এইভাবে শিখছি, এই যে যেভাবে এখন এবিসিডি শিখায়, আমরা স্কুল কলেজেও তো আমরা এগুলো জানি নাই কখন। আমরা ছোটবেলায়, আপনার গ্রামের বাড়ি মানে গ্রামের বাড়ি কোথায় জানি না, কিন্তু আমি গ্রামের বাড়িতে ছোটবেলায় একেবারে সেই মানে খাঁটি বাংলায় পড়েছি, A B। কিন্তু এখন দেখেন উচ্চারণটা কি, আমরা প্রথমে বলবো এই, দেখেন এই যে লিখেছি দেখতে পাচ্ছেন এই। আমরা যখন, স্যার খুব হ্যাঁ, এই উচ্চারণের এই ক্ষেত্রে জন্য আমার। তো প্রথম ক্লাসে এটা দেখাচ্ছি, দেখেন এই, তারপর রয়েছে B C D E। আমরা সহজে বলি এফ, কিন্তু এটা উচ্চারণ হবে অ্যাপ, অ্যাপ। হ্যাঁ, হুম। GHI, আমরা জে বলি, কিন্তু এটা কিছুটা জেই হবে, জেই। যেমন JAIL, এটা দেখেন JAIL, এটা উচ্চারণ হবে জেইল, জেইল মানে হচ্ছে জেলখানা। হুম। তো তারপর খেই, আমরা কে কে খ বলবো অথবা খেই বলবো, এটা উচ্চারণের সময় দেখতে পারবো। এই দেখেন এখানে টাং টুইস্টারটা একটু প্র্যাকটিস করাবো। এই টাং টুইস্টার প্র্যাকটিস করালে আপনারা এইটা একটু দেখতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিং, প্রেজেন্টেশন, কনজুগেশন। আচ্ছা, ওই শীটটা হয়তো আমি সামনে এখনো আনিনি, ওইটা দেখাবো যে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হয় কিভাবে, অর্থাৎ আমরা তারপর একটু দেখি এখানে আছে কিনা। আমরা থাকার কথা, আমি এই যে বই নিছিলাম তো আপনাদের, হ্যাঁ হ্যাঁ আমি প্রথম 2 পাতা দেখছিলাম স্যার, ওইটা নিচে সেটা লেখা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, টাং টুইস্টারটা এখানে মেবি থাকতে পারে। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন কি করব, আমরা এই যে ভুল উচ্চারণ করি সারা জীবন, এই ভুল উচ্চারণ যেন আমরা না করি, আমরা তার জন্য এই 26টা লেটারের সঠিক উচ্চারণটা একটু দেখতে চাচ্ছি। অর্থাৎ এ থেকে, সমস্যা আছে। আপনার না সবার সমস্যা, আমরা তো শিখাচ্ছি অনেকদিন থেকে, আমরাও এখন ক্লিয়ার না, তারপরও বেশিরভাগ জায়গা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই জায়গাটা আপনারাও পারবেন। দেখেন যেগুলা বেশি মনে রাখতে হবে, সেই 9টি বা 10টি অক্ষর কি কি, আমরা এ কে এ বলবো না, এই বলবো। যেই, থেই, ঔ, ফি, কিউ, আ, ঠি, ডাব্লিউ, ডাব্লিউ। দেখছেন, আমরা ব্রিটিশ উচ্চারণে কিন্তু কখনো আর বলা হয় না, বলা হয় আ। অর্থাৎ ফাদার বলা হয় না, ফাদা। ফোর কে বলে ফো, ফো। অর্থাৎ আর এর উচ্চারণটা বেশিরভাগ জায়গায় হয় না।
এর একটা কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমরা দেখব। তো এইগুলো একটু পড়বেন কাইন্ডলি, এই, যেই, খেই, অউ, ফি, কিউ, এগুলো একটু। আমি দুইটা শীট দিব, এই শীটটা আপনাদেরকে দিব, আরেকটি শীট দিব কনজুগেশন অফ ভার্ব। এই ভার্বের শীটটাও আপনাদেরকে আজকে প্রোভাইড করব। ওই ভার্ব ফর্ম গুলো আপনারা কাইন্ডলি একটু পড়বেন, ভার্ব ফর্ম গুলো একটু পড়ে ফেলবেন। তারপর দেখেন, এরপর আমরা দেখব হচ্ছে অর্ড। অর্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, অর্থাৎ ছোট ছোট অক্ষর বা বর্ণ মিলে তৈরি হয় শব্দ। আমি কিন্তু একটা ধারাবাহিক ভাবে এখানে পড়াচ্ছি। প্রথমে আমরা দেখেছি লেটার, লেটার মিলে অ্যালফাবেট, অ্যালফাবেট মিলে হয় শব্দ। পাশাপাশি কয়েকটি লেটার বা বর্ণ, যেমন এখানে আমি লিখেছি ডিওজি ডগ, তারপর লিখেছি কি MAN ম্যান, তারপর কি লিখেছি CAT খ্যাট, বিউটিফুল, রহিম, করিম, এগুলো কিন্তু কয়েকটা শব্দ, কয়েকটা লেটারের সমষ্টি। অর্থাৎ বলা হচ্ছে দ্য ডেফিনেশন অফ এ ওয়ার্ড ইজ আ লেটার অর গ্রুপ অফ লেটার্স দ্যাট হ্যাজ মিনিং হোয়েন স্পোকেন অর রিটেন। ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার যখন একত্রিত হয়ে সুন্দর একটি অর্থ দেয়, তাকে ওয়ার্ড বলে। তাকে কি বলে? ওয়ার্ড বলে। দেখেন, এই ক্লাসগুলো আপনাদেরকে করতে হবে। এই গ্রামারের বিষয়গুলো না জানলে, আমি যদি হঠাৎ করে গাছের গোড়ায় পা না দিয়ে আগায় উঠতে যাই, আমি 10 তলা বিল্ডিং এ উঠতে গেলে আমাকে তো সিঁড়ি বেয়ে সিঁড়ি যেতে হবে। অনেকেই কিন্তু ক্লাসে ভর্তি হয়, 4টে 5টা ক্লাস করেই বলে যে স্যার স্পোকেন শিখান, স্পোকেন শিখান। কিন্তু স্পোকেন আপনি কিভাবে শিখবেন আপনি যদি গ্রামার সঠিকভাবে না জানেন? আই ইট রাইস আর আপনি যদি হি ইট রাইস বলেন, দুইটার পার্থক্য না বুঝতে পারেন, আপনি কি কথা বলতে পারবেন? স্পোকেন ইংলিশ তো কিছুই না, শুধু গ্রামারের কোন কোন জায়গায় আমরা ভুল করি সেই ভুলটা সঠিক করে দিলেই তো স্পোকেন হয়ে গেল। স্পোকেনের জন্য আলাদা কোনো কোর্স হয় না। ইউটিউবে, ফেসবুকে অনেকে বলে স্পোকেনের কোর্স এই সেই, কয়েকটি রুল শিখায় দেয়। আসলে ওইভাবে কখনো ল্যাঙ্গুয়েজটা গোড়া থেকে, বেসিক থেকে শেখা যায় না। ওইটা হচ্ছে চটকদার বিজ্ঞাপন, কিছু আপনাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে ভর্তি করে টাকাগুলো হাসিল করে নেয়। দেখবেন, আমার কথাটা মিলাই দেখবেন। কিন্তু আপনি যদি বেসিক্যালি, মানে খুব মজবুত ভাবে শিখতে চান, আপনাকে লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড এখান থেকে শুরু করতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, স্যার গ্রামারের বেসিকটা জানতেই হবে স্যার। গ্রামারের বেসিক না জানলে, শোনেন, আমি একবার একটা পাখি পুষেছিলাম, টিয়া পাখি। তো ওকে কয়েকটা সেন্টেন্স শিখিয়েছিলাম। ও সকালবেলা আমাকে ঘুম থেকে ডেকে দিত, আমার নাম ধরে বলতো যে প্রসেন, ওট 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 ওট। দেখবেন পাখি পোষে না অনেকে, ময়না পাখি, টিয়া পাখি। তো এই পাখি কিন্তু ওই শেখানো কথার বাহিরে একটি সেন্টেন্সও সে বলতে পারতো না। তো আমি যদি আপনাদের শুধুমাত্র কয়েকটা সেন্টেন্স শিখাই দেয়, 50টা 100টা রুল শিখাই দেয়, আপনি রুলের বাইরে তো কিছু বলতে পারবেন না। আপনাকে যখন নির্দিষ্ট কোনো বেসিকের উপরে, কোনো টপিক্সের উপর আমি প্রেজেন্টেশন দিতে পারবো, আপনি যখন বিভিন্ন টেন্স মিশায়ে, মডেল, সেমি মডেল মিশায়ে কথা বলতে হবে, আপনি তখন পারবেন না। কারণ আপনি কিছু মাত্র রুল শিখেছেন, কিন্তু আপনাকে বেসিকটা জানতে হবে। দেখেন, তো এখানে আমরা কি করতে হবে? আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ওয়ার্ড হতে গেলে অবশ্যই অর্থটা সুন্দর এবং স্পষ্ট হতে হবে। যেমন ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে কি জানেন? আই। আর সব থেকে বড় ওয়ার্ড হচ্ছে কি বলেন তো? এ। এই সব থেকে ছোট হচ্ছে আই, আর সব থেকে বড় হচ্ছে, এটা আমি আপনাদের একটু উচ্চারণ করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি বলে দিচ্ছি, একটু উচ্চারণ করি, দেখেন। এটা কি? PNU PNE ইউ অর্থাৎ নিউ। এখানে পি কিন্তু উচ্চারিত হবে না, নিউ। হ্যাঁ, নিউমোনিয়া লিখতে গেলে, তারপরে সুনামি অর্থাৎ সমুদ্রের তলদেশে ভূমি, সুনামি লিখতে গেলে কি? SUNAMI, ওর আগে কিন্তু টি লিখতে হয়, টি সুনামি, ডিকশনারিতে দেখবেন। তো এটা আমার সঙ্গে একটু বলবেন। নিউমোনো, আল্ট্রা, মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিসিলিকো, ভলকানোসিস, ভলকানোসিস। হ্যাঁ, এটা অনেক বড় একটা ওয়ার্ড, আমি লিখে দিব এটা। অর্থাৎ এইটার অর্থ হচ্ছে ফুসফুসের একটা রোগ। ডিকশনারিতে এই শব্দটা সব থেকে বড় শব্দ। নিউমোনো, আল্ট্রা, মাইক্রোস্কোপ, পিক, পিক, সিলিকো, ভলকানোসিস, মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোসিস। হ্যাঁ, কর্নিয়াসিস, ভলকানো, ভলকানোসিস এটা বলা হয়, শেষে এটার বলা লাগে সিস, SIS, মনে রাখবেন। অর্থাৎ এটা ফুসফুসের এক প্রকার একটা রোগ। এটা সব থেকে বড় শব্দ। আর সব থেকে ছোট শব্দ হচ্ছে আই এবং এ। সেন্টেন্স বা বাক্য দেখেন, পাশাপাশি কয়েকটি ওয়ার্ড মিলিত হয়ে সেন্টেন্স গঠন করে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হি গোস টু স্কুল, এটার এখানে লিখলাম না, এখানে এটাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। এই যে লিখেছি, যেমন আই ইট রাইস, এটা একটু দেখেন, আমি ভাত খাই, এটা কিন্তু একটা বাক্য, এটা একটা বড় বাক্য। এর ভিতরে কয়েকটা ওয়ার্ড রয়েছে, 3টা, আই একটা, ইট একটা, রাইস একটা, 3টা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়েছে। অর্থাৎ আমি এটা বলতে পারি, ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে লেটার বা বর্ণ বলে।
কয়েকটা বর্ণ মিলে তৈরি হয় একটি ওয়ার্ড বা শব্দ, কয়েকটা শব্দ মিলে তৈরি হয় একটি বাক্য, আর কয়েকটি বাক্য মিলে তৈরি হয় একটি ভাষা। হুম। দেখছেন আমি কোথা থেকে চলে আসলাম? লেটার মিলে, অর্থাৎ ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন, এগুলো হচ্ছে লেটার বা বর্ণ। বর্ণ মিলে তৈরি হয় হচ্ছে শব্দ, শব্দ মিলে তৈরি হয় হচ্ছে বাক্য, বাক্য মিলে তৈরি হলো ভাষা। তো এটা আমরা ধীরে ধীরে সব দেখবো। এখানে দেখেন তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে অর্থ অনুসারে সেন্টেন্স। সেন্টেন্স মূলত দুই প্রকার, অর্থ অনুসারে আর গঠন অনুসারে। অর্থ অনুসারে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত আলোচনা। অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটা বাক্য এখানে আমরা যদি বলি, রুমা লাইকস টু ড্র পিকচার্স, রুমা ছবি আঁকতে পছন্দ করে। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে দুই ভাবে বাক্য গঠিত হয়। নাম্বার ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আরেকটি ভাবে হতে পারে প্রথমে ইট বা দেয়ার, প্রথমে ইট বা দেয়ার, তারপরে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর এক্সটেনশন। প্রথমে ইট বা দেয়ার, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা দুইটা নিয়মই দেখব। এখানে প্রথম নিয়মটা দেখেন, ফার্স্ট স্ট্রাকচার। এই যে প্রথম স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করেছি। এই যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এখানে সাবজেক্ট কি? আই লার্ন ইংলিশ, এই বাক্যটা দেখেন, আমি ইংরেজি শিখি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্ব বসেছে লার্ন, আর এখানে এক্সটেনশন হচ্ছে ইংলিশ। কখনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলবেন না, কারণ অবজেক্টের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে: অবজেক্ট থাকতে পারে, সেন্টেন্স কমপ্লিমেন্ট থাকতে পারে, এবং অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। এটার উপরে পরে ক্লাস থাকবে। তো আমরা দেখতে পারছি যে প্রতিটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। এবার দ্বিতীয় স্ট্রাকচার একটু দেখেন। দ্বিতীয় স্ট্রাকচারে যে ইট বা দেয়ার দিয়ে কিভাবে বাক্য গঠন করব। ইট বা দেয়ার, এই আরেকটি স্ট্রাকচার, এইটা দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব একটু দেখেন। আমাদের গ্রামে একটি নদী আছে। দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। মাঠে তিনজন লোক আছে। দেয়ার আর থ্রি মেন ইন দ্য ফিল্ড। আকাশে অনেক তারা আছে। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। এখন 10টা বাজে। ইটস 10 o'clock। ইটস 10 o'clock। এই যে ইটের ব্যবহার, ইট অথবা দেয়ার, মনে রাখবেন কোন বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না, এমন যদি থাকে তাহলে সেখানে দেয়ারের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? দেয়ার। অথবা আছে। এই যে যেমন আমাদের গ্রামে একটি নদী আছে, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, খুলনায় একটি চিড়িয়াখানা আছে, কক্সবাজারে সমুদ্র সৈকত আছে। এখানে দেয়ার দিয়ে করতে হয়। শুরু করবো, তাই তো স্যার? ইয়েস, আছে, হ্যাঁ, নাই, ছিল, তারপরে ছিল যেটা না। তো বললেন স্যার, আছে, তারপরে আছে, নাই, ছিল, ছিল না, এগুলো দেখাবো, দেয়ারের ক্লাস পাবেন। শোনেন আমি যা পড়াচ্ছি না এখানে, আমরা প্রচুর পরিমাণে ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করি, প্রত্যেকটার উপরে ক্লাস পাবেন। শুধু একটু আপনাদের সদ ইচ্ছা এবং ধৈর্য প্রয়োজন। এই দেয়ারের উপরেও একটা ক্লাস থাকবে। এটা সম্ভবত 18তম বা 19তম ক্লাসটা। প্রত্যেকটি ক্লাস আপনি ডায়েরিতে লিখে রাখবেন। স্যার, লেখা লাগবে না, এখানে শীটের উপরেই ক্লাস নাম্বার দেওয়া থাকে, সব বুঝতে পারবেন। আমার এই শীটগুলো আপনার লেখাও লাগবে না, পড়াও লাগবে না, এখানে দেখবেন আমি সিরিয়াল মাফিক পাঠাবো। আমার ল্যাপটপে সিরিয়াল করে সাজানো আছে, প্রত্যেকটা পিডিএফ সিরিয়াল মাফিক আপনি পাবেন। দেখেন তাহলে কি, এখানে দেয়ার অর্থাৎ আছে, নাই, ছিল, ছিল না, দেয়ারের ক্লাসটা যখন করাবো বুঝবেন। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, আমরা তখন অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছি। এরপর আমরা দেখবো একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি ইংরেজি শেখো? দেখেন এই যে তুমি কি ইংরেজি শেখো, এর ইংরেজি কি? ডু ইউ লার্ন ইংলিশ? সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এগুলোকে কি বলা হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলা হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রেও দুইটা নিয়ম ব্যবহার করা হয়। অক্সিলারি ভার্ব প্রথমে থাকে। এখানে দেখেন প্রথম অক্সিলারি ভার্ব এনেছি, তুমি কি ইংরেজি শেখো। এখানে ডু কিন্তু অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব কি? লার্ন। এই লার্ন কিন্তু মেইন ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আরেকটা নিয়ম থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আর এই প্রশ্নবোধক বাক্য 4 ধরনের হয়ে থাকে: ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। তো আমরা একবার এতগুলো শিখবো না, আমরা জাস্ট শিখবো যে ডাব্লিউএইচ কোশ্চেন আর এই ইন্টারোগেটিভ কোশ্চেন, মানে এটাকে বলে অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেন। এরপরে আমরা আরেকটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেগেটিভ, যেটা সেটা আমি একটু দেখাতে চাচ্ছি।
আচ্ছা, এটা আমি একটু আজকে দেখায় শেষ করি। এখানে আমরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা 4 রকমের বলেছি। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, এমবেডেড কোশ্চেন আর ট্যাগ কোশ্চেন। তো দেখেন, এখানে আমরা এই বিষয়টা একটু দেখতে পারি যে ইয়েস নো কোশ্চেন হচ্ছে এমন ধরনের কোনো প্রশ্ন যার উত্তর শুধুমাত্র ইয়েস অথবা নো বললেই কমপ্লিট করা যায়। উপরের নাম্বার 1 স্ট্রাকচারটি হচ্ছে ইয়েস নো কোশ্চেনের গঠনের ফরমেশন। 1 নাম্বার এই যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দেখেন, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো? এর দুইটা উত্তর হতে পারে, হ্যাঁ আমি শিখি, না আমি শিখি না। এইগুলোকে বলা হচ্ছে কি কোশ্চেন বলেন তো? ইয়েস নো কোশ্চেন, যার উত্তরে ইয়েস অথবা নো আসে। এই জায়গাগুলো একটু খেয়াল করবেন, যার উত্তরে ইয়েস বা নো আসে তাকে ইয়েস নো কোশ্চেন বলে। শুধুমাত্র অক্সিলারি ভার্ব যে প্রশ্ন করা হয় তাকে কি বলা হয়? ইয়েস নো কোশ্চেন। আমরা এর আগে দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়। যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব বের করে, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কোন ভার্ব? অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব বের করে সেটি যদি সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সে শুরুতে বসানো হয় তাহলে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে সেটি কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দেখেন, এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে আর। আমি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সে দুইটা ভার্ব থাকে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কয়টা ভার্ব থাকে? দুইটা ভার্ব থাকে। একটু খেয়াল করবেন, এখানে দুইটা ভার্ব, প্লেইং একটা ভার্ব আর একটা ভার্ব। বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটাকে আমি কিভাবে প্রশ্নবোধক করব? এই যে অক্সিলারি ভার্ব এখানে আর রয়েছে, এই আরটাকে সবার প্রথমে বসাই দেব, আর কিচ্ছু করা লাগবে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? হি ইজ ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস? ইউ আর ড্রয়িং আ পিকচার, আর ইউ ড্রয়িং আ পিকচার? হি উইল গো টু স্কুল, উইল হি গো টু স্কুল? দেখেছেন কত সহজ। একটা কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে যদি প্রশ্নবোধক করতে চাই, ওই কন্টিনিউয়াস এর বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব আছে ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে বসিয়ে দিলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে প্রত্যেকটা বিষয় দেখেন, আমি যদি আজকে আরো বেশি পড়াতে যাই এতক্ষণ যা শিখালাম আপনাদের মাথায় থাকবে না। কারণ মেডিকেল সায়েন্সে বলছে মানুষ যা শেখে যা পড়ে তার থেকে বেশি ভুলে যায়। তা না হলে মানুষ কিন্তু পাগল হয়ে যেত। প্রতিদিন আমরা দেখবেন কত লোকের মোবাইল নাম্বার দেখি, কত মানুষের নাম শুনি, সবার নাম মোবাইল নাম্বার কি মনে থাকে? থাকে না। আর এই সব যদি মনে থাকতো মানুষের ব্রেন নষ্ট হয়ে যেত। তো একদিনে যদি বেশি শিখায় দেখবেন, আপনারাও একটু ভেবে দেখেন, তাহলে কিন্তু আমাদের উপকারের থেকে অপকারটা বেশি হবে। তো আজকে যে কথাগুলো বললাম, যে ক্লাসটি নিলাম, হয়তো আপনাদের ভালো লেগেছে। আগামী ক্লাসেও কিন্তু রুটিনটা আমি জানিয়ে দিব। ধারাবাহিকভাবে সবাই ক্লাস করবেন। আশা করি এখান থেকে আপনারা আপনাদের মনের বাসনাটা পূর্ণ করতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। স্যার এগুলো পাঠিয়ে দিয়েন। অবশ্যই অবশ্যই, এগুলো